গল্প হৃদয় তুমি সিজন 2 লেখনীতে ওজিয়া জানাব নিহা। আধা ঘন্টা যাবত অঙ্ক বুঝিয়েই যাচ্ছেন আমাকে আয়ান ভাইয়া, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না। আয়ান ভাইয়া নিজেও হতাশ আমাকে বোঝাতে বোঝাতে। বেশ কয়েকবার ওনার ধমকও খেয়েছি, কিন্তু তাও কিছুতে পড়ায় মন বসাতে পারছি না। আয়ান ভাইয়া দাঁতে দাঁতে চেপে বললেন, এত বড় গাধি এখনো একটা অঙ্ক তোকে আমি বোঝাতে পারিনি। এবার আমি মুখ ভেঙচি কেটে বললাম, আজকে মাথায় কোনো অঙ্ক ঢুকছে না, আপনি আজকে যান না, প্লিজ 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 ভাইয়া। এবার উনি ধমক দিয়ে বললেন, দেখ নিহা, তোর কোনো প্লিজে কাজ হবে না। থাপড়ানি না খেতে চাইলে চুপচাপ অঙ্কগুলো মাথায় ঢুকিয়ে নে। আজকে এমনিতেই তোর জন্য বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতে পারছি না। তোর হাতে আর 15 মিনিট আছে, 15 মিনিটে এই 15টা MCQ করে দিবি। আমি হতাশ হয়ে বললাম, মাত্র 15 মিনিট? উনি চোখ বড় করে বলল, 15 মিনিট কি বেশি হয়ে গেছে? যা তাহলে আরো 2 মিনিট কমিয়ে দিলেন 13 মিনিট। এবার আমি রাগি চোখে বললাম, 13 মিনিট? উনি এবার পকেট থেকে মোবাইল বের করে মোবাইলে মনোযোগ দিয়ে বললেন, একটা কথার জন্য 2 মিনিট পরে কমবে, এবার যত খুশি কথা বল। এতটুকু বলেই উনি মোবাইলে মনোযোগ দিলেন। আর আমি হতাশ দৃষ্টিতে একবার ওনার দিকে আর একবার খাতার দিকে দেখাচ্ছি। আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আয়ান আমার ফুফাতো ভাই। অবশ্য ফুফাতো ভাই বললে ভুল হবে, সে আমার ফুফাতো টিচার হয়, যাকে আমার আব্বু আম্মু তাদের মেয়েকে অত্যাচার করার জন্য কাজে লাগিয়েছেন। প্রতিনিয়ত আমার মতো নিষ্পাপ একটা মেয়েকে এমন অত্যাচার সহ্য করতে হয়। 20 মিনিট পর আয়ান ভাইয়া খুব মনোযোগ সহকারে আমার খাতায় MCQ গুলো চেক করছেন, আর আমি মনে মনে দোয়া দরুদ পড়ছি। এবার আয়ান ভাইয়া কটমট চোখে আমার দিকে তাকিয়ে বললেন, 15টা MCQ করতে দিয়েছি, 15টার জন্য সময় নিয়েছিস 20 মিনিট। আর তার মধ্যে MCQ কমপ্লিট করেছিস 13টা, যার মধ্যে সঠিক হয়েছে 9টা। আমি এবার খুশিতে লাফিয়ে উঠে বললাম, ওয়াও, 9টা! এবার উনি রেগে বললেন, তোকে না থাটিয়ে একটা চড় মারা উচিত বেয়াদব। 15টার মধ্যে সঠিক হয়েছে মাত্র 9টা, বাকি 6টায় তো হয়নি, আর তুই খুশিতে লাফাচ্ছিস? আমি এবার মুখে ভেঙচি কেটে বললাম, আয়ান ভাইয়া, 9টা আপনার কাছে মাত্র? 100% এর মধ্যে তো 60% সঠিক, তাহলে এটা মাত্র কেন? এবার উনি দাঁতে দাঁত চেপে বললেন, তোদের বয়সে থাকতে আমরা অঙ্কতে 100-তে 100 পেতাম। আচ্ছা বল, তোর লাস্ট এক্সামের গণিতের নাম্বার কত? আমি দাঁত কেলিয়ে বললাম, 90। এবার উনি চোখ রাঙিয়ে বলল, কানের নিচে একটা থাপ্পড় লাগাবো বেয়াদব। তুই গত পরীক্ষায় গণিতে 30 পেয়েছিলি, আর তোর ক্রাশ স্যার তোকে 30-এর সাথে 3 যোগ করে পাশ করিয়ে দিয়েছিল। এবার আমি মুখ কালো করে বললাম, ব্যাটা কিপটে আমাকে মার দিতে কিপটামি করেছিল তাই, নয়তো আমি 100-তে 99 পেতাম। আয়ান ভাইয়া এবার খিলখিল করে হেসে উঠে বললেন, 100-তে 99 না, 100-তে তোর দুটো ডিম পাওয়ার কথা ছিল বজ্জাত মেয়ে। তোর ভালো কপালেটাই যে স্যার তোকে দয়া করে পাশ করার মার্কটা দিয়েছিল, নয়তো ফেল করে আমাদের বংশের নাম খারাপ করতি। আমি এবার চোখ গরম করে বললাম, দেখুন, আমি কিন্তু গণিত ছাড়া বাকি সব বিষয়ে ভালো। ইনফ্যাক্ট আমার গত এক্সামের মার্কশিটে গণিত ছাড়া সব বিষয়ে 95-এর উপরে উঠেছে। এবার ভাইয়া এক গাল হেসে বললেন, বিয়ের পর যখন আমার ছেলে মেয়েকে তুই অঙ্ক করাতে পারবি না, তখন আমি তাদের সামনে মুখ দেখাবো কিভাবে? ওরা বলবে ওদের বাবা অশিক্ষিত মেয়ে বিয়ে করেছে। এবার আমি যেন বোকা বনে গেলাম। আয়ান ভাইয়ের কথার আগা মাথা কিছুই বুঝতে পারলাম না, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, মানে? উনি এবার আমার নাক টেনে বললেন, এত মানে বুঝতে হবে না তোকে, আজ আসি কাল দেখা হবে। আয়ান ভাইয়ে চলে গেলেন, আমিও বোকার মতো উনি যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। না জানি কালকে আবার নতুন কোন অত্যাচার শুরু করবেন উনি। আমার মতো পিচ্ছি মেয়েকে এত অত্যাচার! আজ কলেজের প্রথম দিন, কলেজে ঢুকতেই দেখা হয় কিছু বজ্জাত ছেলের সাথে। তাদের দেখেই বোঝা যাচ্ছে এরা আমাদের রেগিং করবে। আমি আর শ্রেয়া কলেজের পুকুরের কিনারায় দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎ পাশ থেকে কয়েকটা বখাটে ছেলে এসে আমাদের ঘিরে ধরেছে।
শ্রেয়া আর আমি স্কুল থেকেই একসাথে, ও আমার বেস্ট ফ্রেন্ড। ছেলেগুলোর মাঝে তিয়াস একটা ছেলে বলে উঠল, কি ব্যাপার খুকুমনি, কলেজে নেই নাকি? আমি আর শ্রেয়া ব্যাপারটাকে ইগনোর করে অন্যদিকে পা বাড়াতেই রোশান নামের একটা ছেলে আমার সামনে এসে দাঁড়িয়ে বন্ধুদের উদ্দেশ্য করে বলল, উফ, তোরা মেয়েদের এত জ্বালাস কেন দেখছিস তো? ওরা ভয় পেয়েছে। তোমাদের রেগিং করা হবে না, তোমরা নিশ্চিন্তে যাও। রোশান হক, কলেজের টপার, ফর্সা, চুলগুলো কপালের অর্ধেক ঢেকে আছে, সাদা শার্ট আর কালো জিন্স পরা, দেখতে সুন্দর লাগছে। রেগিং করবে না শুনে শ্রেয়া খুশিতে গদগদ করে আমার কানে ফিসফিসিয়ে বলল, দেখ ছেলেগুলো কত ভালো, আমাদের রেগিং করবে না। এবার আমি শ্রেয়ার কথায় বিরক্ত হয়ে সামনের দিকে পা বাড়াতেই রোশান নামক ছেলেটি আমাকে ল্যাং মেরে নিচে ফেলে দিল। মাটিতে একটা গ্লাস ভাঙা ছিল, সেটা আমার হাতে ঢুকে ডান হাতটা বিচ্ছিরিভাবে কেটে গেল। আমি ব্যথায় কাঁদতে উঠলাম। শ্রেয়া আমাকে এমন অবস্থায় দেখে নিজের ডান হাতটা বাড়িয়ে দিলে আমি ওর হাত ধরে উঠে দাঁড়াতেই ছেলেগুলোর মাঝে তিয়াস নামক ছেলেটি নিকামো করে বলল, ঈশ্বর, খুকির হাতটা কেটে ফেললি তুই? আহ, খুকিটা বড্ড ব্যথা পেয়েছে। এত সুন্দর একটা টিয়া পাখিকে তোরা এইভাবে কষ্ট দিলিছি। এবার রোশান আমাকে উদ্দেশ্য করে আমার গায়ের উপর 1000 টাকার কয়েকটা নোট ছুঁড়ে বলল, নিজের হাতটা ব্যান্ডেজ করে নিও এগুলো দিয়ে, নয়তো আবার। এবার আমি আর সহ্য করতে পারলাম না, আমার সহসীমার মাত্রা ছড়িয়ে গেল। এবার আমি আর চুপ থাকতে পারলাম না। বাম হাত দিয়ে রোশানের গালে ঠাসাস করে একটা থাপ্পড় বসালাম। আমার এমন আজব কাণ্ড দেখে পুরো কলেজের সব ছেলে মেয়ে জড়ো হয়ে গেল কলেজের পুকুরের কাছে। রোশানকে পুরো কলেজের ছেলে মেয়েরা, ছোট বড় সবাই ভয় পায় দেখে আমি চড় মেরেছি। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার চোখে পানি টলমল করছে। কলেজের প্রথম দিন এমন বিব্রতকর অবস্থায় পড়েছি যার কারণে আর নিজেকে সামলানোটা সম্ভব হচ্ছে না। রোশান ছেলেটা মুখে হাত দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি শক্ত গলায় বললাম, এসব কোন ধরনের অসভ্যতামি? বাপের টাকা আছে বলে কি যা ইচ্ছা তাই করবেন? আপনাদের কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? একটা মেয়েকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা কি বাবা মা শেখায়নি? রোশান কিছু বলল না, হা করে তাকিয়ে রইল, কিন্তু ওর পাশে থাকা ছেলেগুলো আমাকে মারার জন্য আমার দিকে তেড়ে আসতে নিলে রোশান হাত দিয়ে ইশারা করে বারণ করে। আমি রোশানকে চুপ থাকতে দেখে আবার বলে উঠলাম, কলেজে যেমন আপনারা টাকা দিয়ে পড়েন তেমনি সবাই টাকা দিয়ে পড়ে। কলেজ কাউকে বিনা পয়সায় পড়ায় না। তাই আপনার গুন্ডামি কলেজের বাইরে করবেন, কলেজে নয়। রেগিং করবেন ভালো কথা, বাট রেগিং করার একটা সীমা থাকা দরকার। এমন রেগিং করবেন না যেটাতে অন্য মানুষের মানহানি হয়। কথাগুলো বলেই চোখ থেকে টপটপ করে দুফোঁটা পানি ফেলে শ্রেয়ার হাতটা শক্ত করে ধরে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না। দৌড়ে চলে এলাম। কলেজের সবার সামনে বিচ্ছিরি ব্যাপারটাই না ঘটলো আমার সাথে। এটা নিঃসন্দেহে একটা মেয়ের জন্য অপমানজনক। বাসায় এসে ইচ্ছামতো টেবিলে থাকা কাচের জগ, গ্লাস, প্লেট ভাঙলাম। তাও কিছুতেই আমি শান্ত হতে পারছি না। বিষয়টা যেন আমার গায়ে কাটা হয়ে ফুটছে। বিকালে আয়ান ভাই আমাকে পড়াতে এসেছেন। আজকে আর ওনার সাথে পড়ার বিষয় ছাড়া অন্য কোনো কথা বলছি না। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি বিষয়টা নিয়ে একটু ভাবছেন। চঞ্চল সারাক্ষণ বকবক করা মেয়েটা আজকে এত শান্ত কিভাবে? উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, কোনো সমস্যা নেভু? আমি মাথা নাড়িয়ে আস্তে করে বললাম, না। উনি বিষয়টাকে কেমন ভাবে নিলেন আমি জানি না। তারপর উনি আমাকে গণিতের কয়েকটা ম্যাথ করতে দিয়ে উনার ফোনে কল আসায় উনি বাইরে চলে গেলেন। যাওয়ার আগে বললেন, 10 মিনিটের মধ্যে যদি এগুলো না ঠিক করিস তো পিঠের চাল তুলে ফেলবো। এতটুকু বলেই আয়ান ভাইয়া বেরিয়ে গেলেন। আজকে তার এমন ধমক শুনে রীতিমত আমিও কিছুটা ভয় পেয়ে গেলাম। 12 মিনিট পর ভাইয়া ঘরের ভেতরে প্রবেশ করলেন। আমি কলমটা বাম হাতে ধরে এদিক ওদিক করছি। ডান হাতটা কেটে বিশ্রী হয়ে আছে, তাই ডান হাত দিয়ে লেখা সম্ভব হচ্ছে না। আয়ান ভাইয়া আমাকে এমন অবস্থায় দেখে চোখগুলো রক্তবর্ণ করে ফেলেছে। আমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন, ম্যাথগুলো করিসনি কেন? আমি কোনো জবাব দিলাম না।
উনি আবারও জিজ্ঞাসা করলেন, তোকে আমি কিছু জিজ্ঞাসা করছি? আমি আবারও কোনো রিয়েকশন করলাম না, মাথা নিচু করে বসে আছি। এবার উনি উঠে একটা বেদ বের করে আমার দিকে তাকিয়ে রাগীভাবে জোরে চেঁচিয়ে বললেন, হাত টেবিলে রাখো। আমিও উনার কথা মতো বাম হাতটা টেবিলে রাখলাম। ভাইয়া আমাকে যতই মারবো থাপ্পড় দিব বলুক না কেন, কখনো আমার গায়ে হাত তুলেনি, সবসময় শুধু ভয় দেখাতো। তাই আমি নিরদ্বিধায় বাম হাত টেবিলের উপর রাখতেই ভাইয়া হাতে থাকা বেদটা দিয়ে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে একটা বাড়ি মারলেন। আমি ব্যথায় কুকড়ে উঠলাম। এর আগে ভাইয়া কখনো আমার গায়ে একটা আঁচড়ও দেয়নি, বাট আজকে এমন কিছু হবে আমি জানতাম না। বাম হাতটা লাল বর্ণ ধারণ করেছে, আমার বুকের ভিতর যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। এক হাতে কাজ ঢুকে কেটে যাওয়ার ব্যথা, আর অন্য হাতে ভাইয়ের মারের ব্যথা। আমি টলমল চোখে বাম হাতের দিকে তাকিয়ে আছি। ভাইয়া রাগীভাবে বললেন, এবার অন্য হাতটা রাখো টেবিলে। আদরে আদরে বাদর হয়েছিস, এবার থেকে তোকে কড়া শাসনে রাখতে হবে। আমি মাথা নিচু করে বসে রইলাম। ভাইয়া আবারও একটা ধমক দিলেন। এবার আমার পক্ষে আর এখানে বসে থাকা সম্ভব হচ্ছে না। দুই হাতের ব্যথা এমন মনে হচ্ছে যেন কেউ আমার বুকের ভেতর থেকে কলিজাটা বের করে নিয়েছে। আমি ডুবড়ে কেঁদে উঠলাম। হয়তো আয়ান ভাইয়া এমনটা আশা করেনি। উনি শুধু আমাকে একটু শাসন করতে চেয়েছেন, কিন্তু সেটা যে এতটা হবে উনি নিজেও জানতেন না। এবার উনি ব্যস্ত হয়ে পড়লেন। আমাকে জিজ্ঞেস করলেন নরম গলায়, দলে কি হাত দেখি, বেশি ব্যথা পাচ্ছ? আমি শান্ত হয়ে বসে রইলাম, নীরবে চোখের পানি ফেলছি। উনি আবার জিজ্ঞেস করলেন, ব্যথা কি বেশি করছে? আমি আর এখানে এক মুহূর্ত বসে থাকতে পারছি না। কান্নায় চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। উঠে যেতে নিলে আয়ান ভাই আমাকে টেনে তার সাথে মিশিয়ে নেয়। উনার স্পর্শে আমার শরীরে যেন এক অদ্ভুত শিহরণ কাজ করছে। উনি আমার ডান হাতটা ধরতেই আমি ব্যথায় কাঁপতে উঠি। উনি এবার আমাকে চেয়ারে বসিয়ে আমার ডান হাতের ব্যান্ডেজটা ভালো করে দেখে বললেন, ডান হাতে কি হয়েছে? আমি আবারও জবাব দিলাম না। উনি এবার দাঁতে দাঁত চেপে বললেন, জান পাখি, তুমি তো জানো আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। তোমার নীরবতা আমার সবচেয়ে বড় দুর্বলতা, বলো হাতে কি হয়েছে? উনার কথায় যেন আমি এক আকাশ ভরসা পেলাম। এবার আমি সবটা খুলে বললাম। উনি এবার রেগে বললেন, থাপ্পড় চিনুস বেয়াদব মেয়ে, এটা আগে বললে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আমাকে আবারও চুপ থাকতে দেখে উনি বলে উঠলেন, সরি জান পাখি। এতটুকু বলেই উনি ফার্স্ট বক্স নিয়ে এসে আমার বাম হাতে মলম ও ডান হাতের আগের ব্যান্ডেজটা খুলে পরম যত্নে নতুন করে আবার ব্যান্ডেজ করে নরম গলায় জিজ্ঞেস করলো, দুপুরে খেয়েছিস? আমি মাথায় নিচু করে বললাম, হাত কাটা ছিল তাই খেতে পারিনি, আর আম্মুও বাসায় নেই যে খাইয়ে দিবে। উনি আমার কথা শুনে দৌড়ে উঠে গেলেন। 5 মিনিট পর এসেছে, হাতে একটা ভাতের প্লেট নিয়ে আমার সামনে বসে আমাকে বলল, হা কর। আমি সরু চোখে তাকিয়ে বললাম, হা করব মানে? উনি এবার বললেন, দুপুরে তো কিছু খাসনি, তাই এখন হা কর। আর এই পুরো খাবারটা খেতে হবে তোকে। দিন দিন নিজের চেহারার কি অবস্থা করেছিস, আয়নায় গিয়ে দেখিস। হা কর, আমি খাইয়ে দিচ্ছি। উনার ধমকে আমি খাবারটা খেলাম আর ভাবতে লাগলাম, এই মানুষটা এমন কেন? কখনো সূর্যের মতো উত্তেজিত, আবার কখনো চাঁদের মতো শীতল। কখনো সাগরের ঢেউয়ের মতো উত্তাল, আবার কখনো মাটির মতো নিঃসুপ। জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার, ভীষণ কষ্টের মুহূর্তগুলোতে যেন তাকে জড়িয়ে ধরে কাঁদতে পারা যায়। তার কাছে নিরদ্বিধায় নিজের সবটা প্রকাশ করা যায়। যার সাথে অন্য কারো তুলনা হয় না। প্রতিটা মুহূর্তে তার নাম আগে মনে পড়বে, হোক সেটা সুখের, দুঃখের কিংবা ভয়ের। সম্পর্ক টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। কিছু কিছু সম্পর্ক হয় এমন যে সম্পর্কের কোনো নাম থাকে না, কিন্তু সেই সম্পর্কের গুরুত্বটা অনেক বেশি থাকে। একটা আননোন নাম্বার থেকে অনেকক্ষণ কল রিং হওয়ার পর আমি কল ধরে বিরক্তি গলায় বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে শ্রেয়া উত্তেজিত কণ্ঠে বলল,
আরে আমি রে। আমি এবার ভ্রু কুঁচকে বললাম, আমি কে? ওপাশ থেকে শব্দ এলো, দোস্ত আমি শ্রেয়া। আমি ভ্রু কুঁচকে বললাম, এটা কার নাম্বার? শ্রেয়া বলল, বাবার নাম্বার। আমি এবার বিরক্তি ভাব দেখিয়ে বললাম, এটা বলার জন্য কল দিয়েছিস? এটা তো কলেজে আসলেও বলা যেত। এবার শ্রেয়া উত্তেজনা নিয়ে বলল, আরে সেটা বলতেই তো কল করেছি, নাকি আমি আজকে কলেজে আসবো না? আমি এবার কপাল ভাঁজ করে বললাম, মাত্র কালকে থেকে ক্লাস শুরু হয়েছে আর আজকে তুই যাবি না বলছিস? লাইক সিরিয়াসলি? এবার শ্রেয়া দুঃখী ভাব নিয়ে বলল, কালকে তুই যা করেছিস এরপর ওই ছেলে তো আমাদের আস্ত চিবিয়ে খাবে। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, খেলে খাবে, তাতে কার বাপের কি? শ্রেয়া করুণ গলায় বলল, তোর আমার এবং আমাদের বাপের অনেক কিছু। কারণ কাল সকালে যখন আমাদের পত্রিকায় ছবি বের হবে আর টিভির হেডলাইনে লেখা থাকবে, নিহা ও শ্রেয়া নামক দুই তরুণীরা অস্বাভাবিক মৃত্যু, তখন তো আমাদের বাপেরাই কান্নাকাটি করবে। আর ওই রোশানকে তুই চিনিস না? আমি এবার জিজ্ঞাসা করলাম, কেন ওই রোশান কি বাঘ নাকি ভাল্লুক? এবার শ্রেয়া বলল, তার থেকেও ভয়ানক সে। শহরের বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল হকের একমাত্র ছেলে রোশন হক। সে রাগী, তার রাগের কাছে স্যার ম্যাডাম ও হার মেনে নেয়। পুরো কলেজের ছোট বড় সবাই থেকে ভয় পায়। এবার আমি রাগী গলায় বললাম, বন্ধ করবি তোর এসব ফালতু বকবক। কর রাখো, তোর ইচ্ছা হলে আসিস, নয়তো আসিস না। অন্যায়ের প্রতিবাদ করার সৎ সাহস আমার আছে। আর এতে যদি মৃত্যু হয়, নো চিন্তারও ফুর্তি। এবার শ্রেয়া করুণ গলায় বলল, দোস্ত আমি যাব না রে, 3-4 দিন পরে যাব। যখন ওই ছেলেগুলো আমাদের কথা আর মনে রাখবে না। এবার আমি মুখে ভেঙচি কেটে বললাম, ঠিক আছে আমি যাচ্ছি। আর শোন, কলেজ শেষে তোদের বাসায় আসিও জানিয়ে। তোকে যে ভূতে ধরেছে ভূতগুলো তাড়াতে। এতটুকু বলেই কল কেটে লম্বা একটা শ্বাস নিলাম আমি। রাস্তার বাম পাশ ধরে আমি একা কলেজে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছি। সূর্যের প্রখর তাপ এসে বিচ্ছে পুরো শরীরে। একটা রিক্সা পাইনি, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ কেউ একজন পেছনে থেকে এসে আমার পায়ে পা মিলিয়ে চলতে থাকে। আমার বিষয়টা ততটা সুবিধা লাগছে না। মানুষটা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হাই, আই এম রোশান। আমি রোশানের মতলবটা ঠিক বুঝতে পারছি না। কালকে চড় খেয়ে কি এই ছেলের মাথা পুরোই খারাপ হয়ে গেল নাকি? কালকে চড় মেরেছি আর আজকে যেচে এসে আমাকে হাই বলে নিজের পরিচয় দিচ্ছে। আচ্ছা, এই ছেলের আবার অন্য মতলব নেই তো যে আমাকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিবে? আমাকে চুপ থাকতে দেখে রোশান আবার বলে উঠল, মিস গোলাপি, আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি? আমি এবার ভ্রু কুঁচকে বললাম, আমি গোলাপি না, আমি নিহা, ওয়াজিহা জাইনাব নিহা। এবার রোশান মুচকি হেসে বলল, ও হ্যাঁ, গোলাপি নিহা। আমি এবার কটমট চোখে বললাম, কি চাই কি আপনার? কালকে চড় খেয়ে শান্তি হয়নি, আরেকটা খেতে চান নাকি? আমার কথায় রোশান মুচকি হেসে বলল, সেই জন্যই তো এসেছি। আসলে আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি। আমি ভ্রু কুঁচকে বললাম, সরি কেন? রোশান নিজের কপালে পড়ে থাকা চুলগুলো পেছনের সাইডে নিয়ে গিয়ে বলল, কালকের ব্যাপারটার জন্য। আসলে সত্য কথা বলতে, আমি কলেজে এমন 100 মেয়েকে রেগিং করেছি, এমন অনেক মেয়েকে ফেলে দেওয়া, চর মারা থেকে শুরু করে নানা ধরনের অন্যায় করেছি আমি। কিন্তু তুমি সেই প্রথম নারী যে আমার অন্যায়ের প্রতিবাদ করেছো। কলেজের সব ছেলে মেয়ে আমাকে ভয় পায়, কিন্তু তোমার চোখে আমি ভয় দেখিনি। দেখেছি প্রতিবাদ। যদি আমাদের সমাজের প্রতিটা মেয়ে তোমার মতো হতো, তবে দেশে অন্যায় অবিচার শব্দটা থাকতো না। এবার আমি লম্বা একটা শ্বাস নিয়ে বললাম, এমন কাজ করুন যেটাতে মানুষ আপনাকে ভয় না পেয়ে সম্মান করে। হয়তো হুমকি দেখালে একটা কুকুরও পায়, কিন্তু সম্মান তো আপনার ব্যবহারের কারণে পাবেন। এবার রোশান মুচকি এসে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো।
নাও উই আর ফ্রেন্ড। আমি ওনার কথায় বললাম, হাত বাড়িয়ে বললাম ভেবে দেখব। কথাটা বলেই ক্লাসরুমের দিকে চলে যাই। কিন্তু আমি একবারও ভাবিনি যে এই সব কিছুর আড়ালে দুটো চোখ আমার সমস্ত কর্মকাণ্ড দেখছিল। বিকেলে আয়ান ভাইয়া আমাকে পড়াতে এলেন। আজ ওনার হাবভাব একদম ঠিক লাগছে না। মনে হচ্ছে যেন কোনো কারণে তার মন খারাপ। এই পর্যন্ত পড়াশোনার কথা ছাড়া একটা কথা বললেন না। ওনার নীরবতা দেখে আমি বলে উঠলাম, আয়ান ভাইয়া। উনি ছোট করে উত্তর দিলেন, হ্যাঁ। আমি এবার জিজ্ঞাসা করলাম, ফুফি কেমন আছে? উনি বললেন, হুম আছে, ভালো আছে। এবার আমি ভ্রু কুঁচকে বললাম, আপনি কেমন আছেন? উনি হালকা হেসে বললেন, আমার ভালোর খবর কি তুই রাখিস? আমি খানিকটা থতমত হয়ে বললাম, হ্যাঁ অবশ্যই রাখি। আপনি আমার দুইমাত্র ফুফাতো ভাইয়ের মধ্যে একজন। আপনার খবর রাখবো না তো কার খবর রাখবো? উনি এবার হুট করে বলে দিলেন, তুই তো রাখবি রোশানের খবর। আমি ভ্রু কুঁচকে বললাম, রোশানের খবর মানে? উনি ব্যাপারটাকে এড়িয়ে বললেন, কিছু না, পড়ায় মন দে। আমি এবার উনাকে আবার জিজ্ঞাসা করলাম, রোশানকে আপনি কিভাবে চিনেন ভাইয়া? এবার উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রোশান আমাদের 1 বছরের জুনিয়র। ছেলেটা খুব ভালো, তোর সাথে মানাবে। ভাইয়ের কথার আগা মাথা কিছুই আমি বুঝতে পারলাম না, শুধু হা করে তাকিয়ে রইলাম। পরদিন থেকে আয়ান ভাইয়া 5 দিন আমাকে পড়াতে আসেনি, ইনফ্যাক্ট তার সাথে আমার আর দেখা হয়নি। যে মানুষটা দিনে একদিন আমাকে না দেখে থাকতে পারতেন না, তার হঠাৎ কি হলো? কেন এত চেঞ্জিং? ভাইয়াকে কল দিলে রীতিমত একটা দুটো কথা বলে কল কেটে দেয়। কেন আসেন না সেটা জিজ্ঞাসা করলে উনি বলেন উনি অসুস্থ। কেমন অসুস্থ জিজ্ঞাসা করলে জ্বরের বাহানা দেয়। যে মানুষটা ঝড় তুফান বৃষ্টি বাদল রোদ বা কোনো কিছুকে পরোয়া না করে আমাকে পড়াতে আসতেন, তার হঠাৎ কি হলো কিছুই আমি বুঝতে পারছি না। ভাইয়ের কি হলো হঠাৎ বুঝতে না পেরে ফুফিকে কল করলাম। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? আমি মুচকি হেসে জবাব দিলাম, ভালো আছি, তুমি কেমন আছো ফুফি? ফুফি হেসে বলল, তুই কতদিন দেখতে আসিসনি, তোর ফুফিকে ভালো কি করে থাকি বল। আচ্ছা ভাই ভাবি কেমন আছে? আমি হেসে বললাম, সবাই ভালো আছে, আমি ছাড়া কতদিন আমার ফুফির সাথে দেখা হয় না। আচ্ছা ফুফি আয়ান ভাইয়া পড়াতে আসছেন না কেন? এনিথিং রং? ফুফি একটু মন খারাপ করে বলল, এভরিথিং ইজ রং রে নিহা। আমার ছেলেটা ভালো নেই। কি হয়েছে জানি না, জিজ্ঞেস করলে কিছু বলে না। সারাক্ষণ নিজেকে ঘর বন্দি করে রাখছে। আমি একটু দুষ্টামি করে বললাম, ফুফি তোমার ছেলে বোধহয় চ্যাক্কা খেয়ে ঘর বন্ধ করে আরমান আলিফের গান শুনছে। আমার কথায় ফুফি হেসে বললেন, থাপ্পড় দিব একদম। তুই জানিস না আমার ছেলে আর প্রেম অসম্ভব। আমি এবার একটু অভিমানী কণ্ঠে বললাম, তোমরা মা ছেলে সব সময় এমন থাপ্পড় দিব কেন বলো? হ্যাঁ, তোমাদের কি এটা বলা ছাড়া পেটের ভাত হজম হয় না? আচ্ছা এখন ফোন রাখছি, বিকেলের দিকে আমি তোমাকে দেখতে আসি। আল্লাহ হাফেজ। ফুফি হেসে বললেন, আল্লাহ হাফেজ। আম্মুকে বলে বের হলাম ফুফির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আকাশ জুড়ে লাল আভা দেখা যাচ্ছে। সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়েছে, একটু পর নেমে আসবে অন্ধকার। এর মধ্যেই কোথায় থেকে রোশান সামনে এসে দাঁড়ালো। আমি চোখে মুখে বিরক্তিকর ভাব দেখিয়ে বললাম, কি হচ্ছেটা কি? সরুন, অন্ধকার হয়ে আসছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আর আপনি আমাকে ফলো করছেন কেন? রোশান মুচকি হেসে বলল, আমিও এই পথ দিয়েই যাচ্ছি, তাই ভাবলাম তোমার সাথে কথা বলতে বলতে যাই। আমি ভ্রু কুঁচকে বললাম, কিন্তু আপনার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছেও আমার এই মুহূর্তে নেই। সরুন, আমি যাব। এবার রোশান আমার পাশে দাঁড়িয়ে বলল,
কথা বলবে না ঠিক আছে, কিন্তু একসাথে তো যাওয়াই যায়, তাই না? আমি আর কিছু না বলে পায়ের গতিটা দ্রুত বেগে বাড়িয়ে দিলাম। ফুফির বাসায় কলিং বেল চাপতেই ফুফি দরজা খুলল। আমি হাসি মুখে বললাম, কেমন আছো ফুফি? ফুফি আমার কথায় একগাল হেসে বলল, মেয়ে এসে গেছে মা, তো এবার ভালো থাকবেই। কিন্তু মেয়েকে যদি পার্মানেন্ট ভাবে নিয়ে আসা যেত তবে আরো ভালো থাকতে পারতাম। আমি এবার এসে বললাম, দরজার সামনেই দাঁড় করিয়ে রাখবে নাকি? ভেতরে যেতে বলবে না? ফুফি আমার কথায় আবারও হেসে বলল, ও মা, তা কেন, ভেতরে আয়। ভেতরে যেতেই চোখ পড়ল ফুফার দিকে, উনি খবরের কাগজ পড়ছিলেন। আমি উনাকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ফুফা এবার হেসে উঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমি একটু হাসি দিয়ে বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ফুফা আমার কথায় জবাব দিতে যাবে ঠিক তখনই ফুফি রান্নাঘর থেকে বলে উঠলেন, ভালো কি করে থাকবে তোর ফুফা, বল। ঠিকমতো ঔষধ খায় কিনা সেটা জিজ্ঞাসা কর। আর তোর ফুফার ডায়াবেটিস, সব চায়ে এক গাদা চিনি মিশিয়ে চা খাবে। যদি আমি চিনি না দিই তবে চুপি চুপি রান্নাঘর থেকে নিয়ে খায়। ফুফির কথায় আমি চোখ বড় বড় করে বললাম, ফুফা, ফুফি যা বলছে পুরোটাই কি সত্যি? ফুফা আমার কথায় একটা ছোট কাশি দিয়ে বলল, না রে মা, তুমি তো জানো তোমার ফুফি বুঝে কম ছেলে বেশি। আমি আয়ান ভাইয়ের ঘরের দিকে উকি দিলাম, কিন্তু ঘরে কেউ নেই। তারপর বারান্দায় গেলাম, সেখানে কেউ নেই। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করতে করতে ফুফিকে জিজ্ঞাসা করলাম, ফুফি, আয়ান ভাইয়া কোথায়? ফুফি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ছাদে আছে। এই সময় প্রতিদিন ছাদে থাকে। আজকাল আমার ছেলেটা বড্ড অগোছালো হয়ে গেছে রে মা। তুই একটু দেখ না, যদি তোর সাথে শেয়ার করে। আমি এবার ঠান্ডা পানি খেয়ে বোতলটা আবারও ফ্রিজে রেখে বললাম, ঠিক আছে। আমি পা টিপে টিপে ছাদে গেলাম। আয়ান ভাইয়া সাদা কালো একটা শার্ট পরে আছে, দেখতে বেশ ভালো লাগছে। আয়ান ভাইয়া গিটার হাতে আকাশের চাঁদের দিকে মুগ্ধভাবে তাকিয়ে গান গাইছেন। মেন হুন গুনসন, টু বি খামোশ है, सग है समय का हाय, সব দোষ है। ভাইয়া এতটুকু গিয়েই যেন সুর হারিয়ে ফেললেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাইয়ার হারানো সুরটা আমি ধরলাম, गम के ये बादल गुजर जाने दा, अब जिंदगी को निखार जाने दा। আমাকে গান গাইতে দেখে ভাইয়ার মুখে অবাক হওয়ার কোনো চিহ্নই আমি দেখলাম না, উল্টো আয়ান ভাইয়া আমাকে ইগনোর করে দরজার দিকে পা বাড়ালেন। আমি খপ করে হাতটা ধরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সমস্যা কি? উনি স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, সমস্যা আমার নয়, সমস্যা তোর। হাত ধরে আছিস কেন? আমি হাতটা আরো জোরসোরো ভাবে ধরে বললাম, পড়াতে যাননি কেন আজকে কয়দিন? আপনি জানেন এই কয়দিনে আমার কত কিছু শেখা মিস হয়ে গেছে। উনি এবার কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, আমি তোকে আর পড়াবো না, আর সামনের মাসেই আমি বাইরে চলে যাচ্ছি। আমি এবার ভ্রু কুঁচকে বললাম, বাহিরে মানে? উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইচ্ছে ছিল বিজনেসম্যান হওয়ার, কিন্তু ভাইয়া জোর করছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমিও ভাবলাম, আর দেশে থেকে কি করব? বাহিরের দেশে চলে যাব। আমি এবার ভ্রু কুঁচকে বললাম, কোন দেশ? উনি শান্ত গলায় বললেন, ইতালি। আমি আবার বলে উঠলাম, নিজের মাতৃভূমি ছেড়ে ইতালি যাওয়ার কোনো দরকার নেই, নিজের দেশে কিছু করেন। এবার উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না রে, নিজের দেশে, নিজের দেশে নিজের চোখের সামনে নিজের প্রেয়সীকে অন্য কারো হাত ধরতে দেখাটা যে বড্ড বেদনাদায়ক। এতটুকু বলেই ভাইয়া দ্রুত গতিতে নিচে নেমে গেলেন। আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যারা আমাদের খুব যত্ন করে ভালোবেসে নির্মমভাবে ভেঙে চুরমার করে দেয়। জীবনের অনেকটা পথ কারো হাত ধরে এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসাটা অনেক কষ্টের।
আমি আয়ান ভাইয়ের ঘরে তার পাশে বসে আছি, অনেকক্ষণ ধরে তার কানের সামনে প্যান প্যান করেও কোনো লাভ হচ্ছে না। শুনুন, এত কথা আমি শুনতে চাই না, আপনি ইতালি যাবেন না ব্যাসস? আর ফুফির কথাটা একবার চিন্তা করুন, উনি কতবার না করেছে আপনি যেন বাইরে না যান। ফুফি কষ্ট পাবে তো। ভাইয়া একটু হেসে বললেন, সে আমি ম্যানেজ করে নেব। আমি এবার দাঁতে দাঁত চেপে বললাম, ইতালি কি মানুষ থাকে নাকি? ওখানে যা থাকে সব ইতালিয়ান নেয়। তাই আপনিও যাবে না? এবার ভাইয়া আমার দিকে তাকিয়ে অবাক চোখে বললেন, তুই আমায় হুকুম করছিস? আমি মুখে ভেঙচি কেটে বললাম, যদি আপনার কাছে হুকুম মনে হয় তো বেশ, আমি আপনাকে হুকুম করছি হো। এবার উনি সরু চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কোন অধিকারে হুকুম করছিস? আমি মাথা নিচু করে রইলাম। বেশ কিছুক্ষণ পর ওনার হাতের উপর নিজের হাতটা আলতো করে রেখে ওনার চোখে চোখ রেখে নরম গলায় বললাম, প্লিজ আমার জন্য হলে যাওয়াটা ক্যান্সেল করুন প্লিজ। আপনি যা বলবেন আমি আপনার সব কথা শুনবো, সব পরে শিখবো, সব অঙ্ক খুব ভালোভাবেই বুঝে নিব, তবু প্লিজ ফুফির কথাটা একবার চিন্তা করুন। নিশান ভাইয়া তো বউ বাচ্চা নিয়ে কানাডায় সেটেল হয়ে গেছে। আপনিও যদি চলে যান ফুফি একেবারেই একা হয়ে যাবে। এবার আয়ান ভাইয়া আমার চোখে চোখ রেখে বলল, তুই কি অঙ্ক বুঝবি? তুই তো আমাকেই বুঝিস না। আমি চোখ বড় করে বললাম, আপনি কি অঙ্ক নাকি যে আপনাকে বুঝবো? ভাইয়া মুচকি হেসে বললেন, আমি যা বলবো তা করতে পারবি? আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, অবশ্যই পারবো। ভাইয়া এবার বললেন, ওকে ফাইন, তো এই মুহূর্তে 20 বার কানে ধরে উঠবস কর। আমি ভ্রু কুঁচকে বললাম, মানে? উনি এবার আমার নাক টেনে বললেন, মানে দুইটা, একটা হচ্ছে তোর আরো আগে আসা উচিত ছিল, আর দ্বিতীয়টা হচ্ছে তোকে যেন রোশনের সাথে কথা বলতে হয় না দেখি। আমি ভ্রু কুঁচকে বললাম, রোশনের সাথে কথা বললেই কি প্রবলেম? এমনিতেই ছেলেটা অনেক ভালো। এবার উনি রাগীভাবে বললেন, তোকে যদি নেক্সট টাইম ওই ছেলের আশেপাশে দেখি তো পাকেটের ঘরে বসিয়ে দিব। আমি এবার বললাম, আই কই কথা বলি, উনি নিজেই তো যেচে এসে আমার। এতটুকু বলতেই আয়ান ভাই আমার গলা চেপে ধরলেন। উনি মানে এই তুই, উনি কাকে বলিস, খুন করে ফেলবো একদম। কিছুক্ষণ পর আয়ান ভাই আমাকে ছেড়ে দিল। আমি কাশি দিতে লাগলাম, ভাইয়া উঠে আমাকে পানি খাওয়ালেন, আর আমি অবাক চোখে মানুষটার দিকে তাকিয়ে থাকলাম। এই মানুষটা পাশে থাকলে যেন কোনো কষ্টই এর আমাকে স্পর্শ করতে পারে না। ভালোবাসি শব্দটা এত অদ্ভুত মায়া দিয়ে ঘেরা কেন? আমি তোমাকে ভালোবাসি শব্দটা শুনলে এক অদ্ভুত শিহরণ জাগায় মনে। আকাশটা থমথমে হয়ে আছে। সন্ধ্যা থেকে রাত প্রায় 11টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। চারদিকে বৃষ্টির পানি থই থই করছে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম রাত 11টা বেজে 45 মিনিট। পড়ার টেবিলে বসে কিছু অ্যাসাইনমেন্ট নোট করছি, জানালার পর্দাগুলো সরিয়ে দেওয়ার কারণে বৃষ্টির ফোঁটা কয়েকটা আমার গায়ে এসে পড়ছে। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোনে মেসেজ এলো। আমি অনেক কৌতূহল নিয়ে ফোনের লকটা খুলে ফোন স্ক্রিনে তাকাতেই চোখে পড়ল সেই মেসেজ। আমি মনে মনে ভাবছি, আহ, এত রাতে গরু রচনাকে লিখেছে, পড়ে দেখতেই হয়। মেসেজ ওপেন করতেই দেখলাম, ভালোবাসি তোমার ওই প্রিয় মুখ, ভালোবাসি তোমার দুশ্চিন্তায় ভরা বিরক্তিকর চেহারা, ভালোবাসি তোমার ওই চোখের নিচে লেপ্টে থাকা কাজল, ভালোবাসি তোমার ঝাঁঝালো টাইপের রাগ, ভালোবাসি তোমার দেয়া কড়া কথায় জবাব, ভালোবাসি তোমার প্রিয় গোলাপি। আমি বুঝতে পারছি না এমন মেসেজ কে দিতে পারে। গোলাপি নামটাও খুব চিরচেনা মনে হচ্ছে, কিন্তু কে ডাকতো আমাকে সেটা মনে পড়ছে না। এসব ভাবতে ভাবতে আরেকটা মেসেজ এলো, ছোট মাথায় এত প্রেশার দিতে হবে না, মাথা ফেটে যাবে, ঘুমিয়ে পড়ো, গুড নাইট। আমিও আর মেসেজটা নিয়ে কিছু ভাবলাম না, মুচকি হেসে ঘুমিয়ে পড়লাম, না জানি কে মজা নিচ্ছে আমাকে নিয়ে। ঘড়ির কাঁটা 9টা 45-এর মাঝামাঝি। কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝ রাস্তায় শ্রেয়ার সাথে দেখা হলো। আমি আর শ্রেয়া একসাথে গল্প করতে করতে কলেজে পৌঁছালাম। কলেজের চারদিক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি বলতে ফাঁকা না,
রোশান প্রায় বাড়ি থেকে বের হওয়ার পর পর আমার পিছু নিত, কিন্তু আয়সা নেই কেন? আমার চোখে মুখে অসংখ্য চিন্তার চাপ দেখা যাচ্ছে, কিন্তু এত চিন্তার চাপ কেন তা আমি নিজেই বুঝতে পারছি না। ক্লাসরুমে আমি আর শ্রেয়া গেলাম, কিন্তু আমি আর শ্রেয়া বাদী ক্লাসরুমে আর একটা স্টুডেন্ট তো দূরের কথা, একটা জন্তু নেই। আর ব্ল্যাকবোর্ডে গোলাপি রঙের চক দিয়ে বড় করে লেখা, ভালোবাসি প্রিয় গোলাপি। সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কাল রাতের মেসেজটার কথা আমার মনে পড়ে গেল হঠাৎ, কেন জানি না নিজের অজান্তেই হাসি ফুটলো মুখে। বার কি করছে এসব সেটা জানি না। শ্রেয়া ভ্রু কুঁচকে বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, কলেজ কি পড়ার জায়গা নাকি প্রেম প্রীতি করার জায়গা? কে লিখেছে এসব? সে কি পাগল নাকি? এভাবে কেউ কাউকে প্রপোজ করে? সামনাসামনি প্রপোজ করতে ভয় পায় নাকি? আবার ভয় পাওয়ারও কথা। আজকালকার মেয়েগুলো তো প্রপোজ করলেই থাটিয়ে একটা থাপ্পড় মারবে, সেই ভয়ই হয়তো এভাবে প্রপোজ করছে। এবার আমি শ্রেয়াকে ধমক দিয়ে বলে উঠলাম, চুপ করবি তুই? যার ইচ্ছে হয়েছে লিখেছে, তোর এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ? শ্রেয়া এবার অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, এটা কি সত্যি নেহ নাকি কোনো প্রেতাত্মা? আমি এবার কটমট চোখে তাকিয়ে ধমক দিয়ে বললাম, থাপ্পড় খাবি কিন্তু এবার। চুপ কর। শ্রেয়া আমার কথাকে পাত্তা না দিয়ে বলল, আমাকে তো এখন চুপ থাকতেই হবে তাই না? এখন মানুষ নতুন নতুন প্রেম করছে, তাই এগুলো প্রশ্রয়ও দিচ্ছে। আমি এবার ধমক দিয়ে বললাম, বাজে কথা বন্ধ করবি তুই? শ্রেয়া এবার আমার দিকে তাকিয়ে বলল, তোর ব্যাগের মধ্যে গোলাপ ফুলগুলো কে রেখেছে? আমি এবার অবাক চোখে বললাম, আমার ব্যাগে গোলাপ মানে? এবার শ্রেয়া আমার মাথায় বাড়ি মেরে বলল, এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। বিশ্বাস না হলে নিজে দেখ। শ্রেয়ার কথা মতোই আমি ব্যাগে হাত দিলাম, 5টা গোলাপ ফুল আর একটা ছোট্ট চিরকুট পেলাম। শ্রেয়া বিস্ময় নিয়ে আমার হাত থেকে চিরকুটটা টান দিয়ে নিয়ে নিল, যাতে স্পষ্ট লেখা আছে, ভালোবাসি। প্রায় 10 মিনিট ধরে আমি আর শ্রেয়া রাস্তায় হাঁটছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। শ্রেয়া আগে আগে আর আমি ওর পিছু পিছু। ওকে থামতে বললেও থামছে না, উল্টো গতিবেগ আরো বাড়িয়ে দিচ্ছে। আমি শ্রেয়াকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছি না যে আমি এই চিরকুট সম্বন্ধে কিছুই জানি না। ওর ধারণা আমি নাকি আজকাল ওকে আর বেস্ট ফ্রেন্ড ভাবি না, তাই আমি প্রেম করা সত্ত্বেও ওকে কিছুই জানাইনি। আয়ান ভাইয়েরা বিকেলে আমাদের বাড়িতে এসেছে, ফুফি, ফুফা আর আয়ান ভাইয়া। ফুফি এর আম্মু রান্নাঘরে কাজ করছে, ফুফা আর আব্বু মনোযোগ সহকারে গল্প করছে, আর কিছুক্ষণ পরই অট্টহাসিতে ফেটে পড়ছে দুজনেই। আয়ান ভাইয়া বাম হাতে রিমোট নিয়ে সোফায় শুয়ে আরামসে টিভিতে খেলা দেখছে। এই মানুষটার শান্তি কেন জানি না আমার সহ্য হয় না, তাই আমি গিয়ে হালকা কেসে বললাম, কেমন আছেন ভাইয়া? উনি আমার দিকে এক নজর তাকিয়ে বললেন, বেশ ভালোই আছি। আমি এবার জিজ্ঞাসা করলাম, বাসার সবাই কেমন আছে? উনি ভ্রু কুঁচকে বললেন, বাবা মা সবাই আছে। মা রান্নাঘরে আর বাবা ওখানেই আছে, ওনাদের গিয়ে জিজ্ঞাসা কর। আমি এবার হাসার চেষ্টা করে বললাম, না মানে আপনার জিএফ কেমন আছে? আমার কথায় ভাইয়া আমার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, রাতভর কি তোর চড় থাপ্পড় খাওয়ার ইচ্ছে হয়েছে নেহ? যা তো এখান থেকে, এখন বিরক্ত করিস না। আমি এবার কটমট চোখে তাকিয়ে কোমরে হাত রেখে বললাম, কি? আমি আপনাকে বিরক্ত করি? আমার কথায় আয়ান ভাইয়া অন্যদিকে তাকিয়ে বললেন, এনি ডো এবিটি। আমি এবার কিছু বলে ওঠার আগেই আয়ান ভাইয়া আবার বলে উঠলেন, যা তো এক গ্লাস পানি নিয়ে আয়, ভীষণ পানির পিপাসা পেয়েছে। আমি আর কিছু না বলেই রান্নাঘরের দিকে পা বাড়ালাম। আমাকে দেখে আম্মু চুলায় বসানো কড়াইতে তৈল দিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, ভাগ্য করে এমন দুটো মেয়ে পেয়েছি। আমরা তো মেয়ে ছিলাম নাকি? আমাদের সময় তো সারাদিন আমরা মায়ের কাজে সাহায্য করতাম, কিন্তু আমার মেয়ে দুটোকে দেখো, বড়জন সারাক্ষণ এদিক ওদিক ছুটে বেড়াবে আর ছোটজন সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। আম্মুর কথায় ফুফি এসে বলল, এমন মেয়ে দিয়ে কাজ করানোর কি দরকার ভাবি? এমন লক্ষ্মী মেয়ে ঘরে থাকলে আর কি লাগে? আম্মু এবার তৈলের ভেতর কই মাছ ছেড়ে বললেন,
লক্ষ্মী নাকি অলক্ষ্মী নিয়ে যাও, তারপর বুঝবে। আম্মুর কথায় ফুফি এসে বললেন, হুম, নিয়ে যেতে তো চাই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভাতিজিকে আমার ছোট ছেলের বউ করার, যদি তুমি এর ভাইয়া রাজি থাকো তাহলে আর কি। আর আমার ছেলে কিন্তু অতটা অপদার্থ নয়। ফুফির কথাটা আম্মু কিভাবে নিল কে জানে। আম্মু ঠোঁটে একটা মুচকি হাসি দিয়ে বলল, আয়ান আমার নিজের ছেলের মতো, কিন্তু কথা হলো আমার কাছে আমার মেয়ের চাওয়া পাওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্যালকনিতে নিচে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে আছি আমি। পুরো শরীরটা যেন ভার হয়ে আসছে আমার। মাথাটা ভীষণ ব্যথা করছে। প্রায় 12:30 বেজেছে ঘড়ির কাঁটায়। হঠাৎ আমার কাঁধে কারো আলতো স্পর্শ অনুভব করলাম আমি। ঘাড় ঘুরিয়ে আয়ান ভাইয়াকে দেখে আবারও চোখ ফিরিয়ে নিলাম। চোখে মুখে অসংখ্য বিরক্তির চাপ। আয়ান ভাইয়া আমার পাশে ফ্লোরে বসে নরম গলায় বললেন, এখনো চোখে ঘুম নেই কেন তোর? আমি আয়ান ভাইয়ের দিকে এক নজর তাকিয়ে বললাম, আপনার সাথে এখন আজাইরে ক্যাচার পাড়ার কোনো ইচ্ছা আমার নেই ভাই, আমার ভালো লাগছে না, আপনার ঘুম পেলে আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমার কথায় আয়ান ভাইয়া ভ্রু কুঁচকে বললেন, ভালো লাগছে না মানে? শরীর খারাপ? আমি এবার বিরক্তি নিয়ে বললাম, এই মুহূর্তে শরীর খারাপ, মাথা ব্যথা এবং পুরো শরীর ভার হয়ে আছে, আর আপনি যদি এর 1 মিনিটও এখানে থাকেন তাহলে হয়তো মনও খারাপ হয়ে যেতে পারে। আমার কথায় আর কিছু বললেন না, আয়ান ভাইয়া সোজা উঠে চলে গেলেন। আমি আয়ান ভাইয়ের চলে যাওয়ার দিকে একটুখানি তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার ঘরের দরজাকে নক করাতে বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম আমি। মোবাইলটা হাতে নিয়ে দেখি একটা 24 মিনিট। আমি এখনো ব্যালকনিতে হাত পা ছড়িয়ে বসে আছি। এত রাতে কে আসতে পারে, আম্মু নাকি? ভাবলাম হয়তো কারো কিছু লাগবে। ভারী শরীর নিয়ে উঠতে ইচ্ছা করছে না, তবুও নিজের ইচ্ছাকে প্রশ্রয় না দিয়ে উঠে দরজা খুলতেই আয়ান ভাইয়া দ্রুত গতিতে ঘরের ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলেন। আমি বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলাম, এত রাতে আপনি এখানে? উনি একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিল। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কি আছে এখানে? উনি শার্টের হাতা ফোল্ড করতে করতে বললেন, নিজেই দেখে নে। উনার কথায় আমি প্যাকেটটা খুলে দেখলাম ভেতরে কিছু ওষুধ আছে। কিসের ঔষধ এগুলো, কেন এনেছেন এগুলো? উনি কপাল ভাঁজ করে বললেন, মাথায় দেওয়ার জন্য এনেছি। ওষুধ মাথায় দেয় তুই জানিস না? আমি এবার বিরক্তি ভাব দেখিয়ে বললাম, একদম মাঝরাতে ক্যাচাল পারবেন না, বের হন তো আপনি। এত রাতে উনি এসেছে, আন্দাজে বকবেন না একদম। উনি কপালে পড়ে থাকা চুলগুলো ঠিক করে বললেন, মাথা ব্যথা আর দুর্বলতা কাটার জন্য ঔষধ আছে গর্দব। এবার উনি আমার মাথায় বাড়ি মেরে ঔষধের প্যাকেট হাত থেকে ছিনিয়ে নিয়ে বুঝিয়ে দিলেন কোনটা কিসের ঔষধ। চলবে হৃদয়ে তুমি, সিজন 2। লেখনীতে ওজিয়া জানাব, নিহা। ষষ্ঠ পর্ব। বিয়ে শব্দটার মাঝে লুকিয়ে আছে হাসি, কান্না, অভিমান, অভিযোগ, আনন্দ, সুখ, দুঃখ, আরো অনেক কিছুই। বিয়ে মানে সারা। বিয়ে মানে একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান, আত্মবিশ্বাস। বিয়ে মানেই নিজের পরিবারকে ছেড়ে অন্য কারোর পরিবারকে আপন করে নেওয়া। কিন্তু তাই বলে কি বিয়ে এতটাই সহজ বিষয়? চাইলেই কি যে কারোর সাথে ঘর করা সম্ভব? কিন্তু এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে অন্যজনকে। ফ্যামিলি মেনে নেওয়ার যুগ এসে গেছে, কিন্তু প্রেম টিকে থাকার যুগটাই হারিয়ে গেছে। এখনকার দিনে ছেলেদের কাছে প্রেম মানে অশ্লীল ছবি, প্রেমিকার নগ্ন দেহের। আবার মেয়েদের কাছে প্রেম মানে প্রেমিকের টাকা, বাড়ি, গাড়ি, এইসব। এখনকার দিনে 10 টাকার গোলাপের মধ্যে আর ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। ভালোবাসার প্রমাণ দিতে হয় দেহের নগ্ন ছবি দিয়ে, আর পরে সেই ছবি ভাইরাল হয়ে মেয়েটাকে আত্মহত্যার মতো মহাপাপের পথকে বেছে নিতে হয়। সবাই এক না, তাই সবাইকে এক পাল্লায় মাপবেন না। খারাপের মাঝেও অনেক ভালো লুকিয়ে থাকে। কলেজ থেকে বাড়িতে ফিরেই নুজহাতের মুখে যা শুনলাম তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন অবস্থা। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। রোশান তার পরিবার আম্মুর কাছে আমার জন্য বিয়ে প্রস্তাব পাঠিয়েছে। আর আব্বু আম্মু নাকি এই বিয়েতে রাজি। আমি এইসব শুনে রাগে কাঁধে থাকা ব্যাগটা ছুঁড়ে মারলাম বিছানায়।
আমার পুরো শরীর রাগে কাঁপছে, যেন এখনই যে সামনে আসবে তাকে গ্রাস করবে শরীরে থাকা রাগ, জিদ, অভিমান। আম্মু মুচকি হেসে আমার ঘরে প্রবেশ করলেন। ঠোঁটে একটা মুচকি হাসি ঝুলিয়ে বললেন, তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নে, রোশান আর ওর বাবা মা একটু পরিত্যুকে দেখতে আসবে। নুজহাত, সিসি ক্যামেরা নিশ্চয়ই এতক্ষণে সবকিছু তোর কাছে পৌঁছে দিয়েছে। আমি এবার আম্মুকে রাগ দেখিয়ে বললাম, মানে কি এসবের আম্মু? আমি এখন বিয়ের জন্য একদমই প্রস্তুত নই। আর ওই রোশানকে তো বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। আম্মু এবার আমার দিকে তাকিয়ে বিষয় নিয়ে বললেন, কেন, রোশানের মধ্যে সমস্যা কোথায়? ছেলে দেখতে মাশাআল্লাহ, আচার আচরণও খুব ভালো। আমি এবার আম্মুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, তুমি ওই ছেলের সম্বন্ধে কিছুই জানো না আম্মু, অনেক বড় বেয়াদব, আর আমার সাথে কি করেছে তার তো কোনো ধারণা নেই তোমার। আমার কথায় আম্মু মুচকি হেসে বললেন, ভুল সবাই করে। মানুষ ফেরেশতা না যে তার ভুল হবে না। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। আর আমাদের উচিত যে ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া। আর ছেলেটা নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই কি মহৎ গুণ নয়? আমি আম্মুর দিকে ছলছল চোখে তাকিয়ে রইলাম। আম্মু একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলে উঠল, সন্তানের ভালো মন্দ দেখাটাই তো পিতা মাতার দায়িত্ব। পিতামাতার চেয়ে তো সন্তানের ভালো কেউ বুঝবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোর বাবা রোশনকে খুব পছন্দ করেছে। তুই না করিস না মা, প্লিজ। আর তোর যদি কাউকে পছন্দ থাকে তো বল, আমরা তার সাথে তোর বিয়ে দিব। দেখ মা, তোর জীবন তোর উপরই নির্ভর করছে। কিন্তু বাবা মা হিসেবে নিজের সন্তানের ভালো মন্দ লক্ষ্য করাটাই যে আমাদের কর্তব্য। কিন্তু যদি তুই কাউকে ভালো না বাসিস, তবে তোর বাবার কথার অবাধ্য না হয়ে বিয়েটা করে নে মা। আম্মুর কথায় আমার বুক ফেটে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। লালে আর সোনালি রঙের মাঝে সাদা স্টোন করা একটা শাড়ি পরেছি আমি। দুই হাত ভর্তি কাচের ছুরি, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল দিয়েছি। আমার পাশে আম্মু বসে আছে। আম্মুর কথা মতোই আমি সেজেছি, যদি সাজার বিন্দু মাত্র ইচ্ছেও আমার ছিল না। চোখের কাজল কিছুটা লেপটে গেছে, চোখ ভর্তি ছলছল করা পানিতে। আম্মু এবার উঠে দাঁড়িয়ে আমার কপালে একটা আলতো পরশ এঁকে দিয়ে বললেন, বাহ, ভীষণ মিষ্টি লাগছে তো আমার মেয়েকে, একেবারে লাল পরি। আমি এবার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরিয়ে হালকা হাসি দিয়ে বললাম, পরি হলে তো ভালোই হতো। ওই দূর আকাশে উড়ে যেতাম। অন্তত বিয়ে নামক কারাগারে বন্দি হতাম না। আমার কথায় আব্বু পেছনে থেকে বললেন, না রে মা, তোর আকাশে উড়ে যাওয়ার কোনো দরকার নেই। আর বন্দি কেন হবে আমার মেয়ে? তোর যখন ইচ্ছে হবে তুই তোর নিজের বাড়িতে চলে আসবি। আব্বুর কথায় যেন আমি কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পেয়েছি। আমি এক হাত দিয়ে চোখের পানি হালকাভাবে মুছে বললাম, মেয়েকে পর করে দিচ্ছ তোমরা, নিজের থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছ। আমার কথায় আব্বু আমার সামনে এসে আমার দুই গালে হাত রেখে বললেন, আমার দুই মেয়ে তো সারা জীবন আমার বুকের মাঝেই থাকবে, তাদের কখনো আলাদা করা সম্ভব না। আমি এবার আব্বুর বুকে ঝাপটে পড়লাম। আব্বু আমাকে আলতো হাতে জড়িয়ে ধরে বললেন, রোশান খুব ভালো ছেলে মা, ওর সাথে তুই অনেক ভালো থাকবি। এতটুকু বলেই আব্বু আমার মাথায় হাত বুলালেন। রোশানের সামনে মাথা নিচু করে ঘোমটা টেনে বসে আছি আমি। কখনো ভাবিনি এমন কারোর সামনে এভাবে বসে থাকতে হবে। আর আমার বিপরীত পাশে বসে আছে রোশানের আব্বু ও আম্মু। রোশানের আম্মু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠলেন, বাহ, ভারী মিষ্টি মেয়ে তো আপনার আপু। আম্মু উনার কথায় হাসলেন। রোশানের আব্বু বললেন, তোমার নাম কি? আমি ছোট করে উত্তর দিলাম, জি ওয়াজিহা জাইনাব নিহা। উনি একটা হাসি দিয়ে বললেন, কোন ক্লাসে পড়ো মা? আমি এক হাতে নিজের ঘোমটাটা ঠিক করে জবাব দিলাম, জি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। রোশানের আম্মু এবার রোশানের আম্মুকে উদ্দেশ্য করে বললেন, আপু আপনারা যদি রাজি থাকেন তো আজকের মধ্যেই আমরা আকদ করে রাখি, এরপরে না হয় বড় করে অনুষ্ঠান করে বউ ঘরে নিয়ে যাব। রোশানের আম্মুর কথায় আম্মু বেশ ভেবাচেকা খেয়ে গেল, হালকা হাসি দিয়ে বলল, আজই কেন? আরো কয়েকটা দিন যাক, তারপর না হয় একেবারে ধুমধাম করে মেয়ের বিয়ে দিব।
রোশানের আম্মু এবার বেশ আগ্রহ নিয়ে বললেন, হুম, সেটা তো দিবই, কিন্তু এখন আগে থেকেই যদি একত করে রাখা হয় তবে ওরাও একে অপরকে ভালোভাবে চিনবে, জানবে। আমি আর ওনার কথাগুলো সহ্য করতে পারছি না। এক হাতে শাড়ির আঁচলটা খামচে ধরে আছি, চোখে পানি ছলছল করছে, একটু পরেই গড়িয়ে পড়বে। আব্বু সব সময় আমার কাছে সুপারম্যান ছিল, কারণ আমার আব্বু কখনো আমাকে কষ্টকে অনুভব করতে দেয়নি, তার সাধ্যমতো আমাকে ভালো রাখার চেষ্টা করেছেন। রোশানের আম্মুর কথার মাঝে আব্বু বলে উঠলেন, আরে এখনই বিয়ের কি দরকার? আরো মাসখানেক সময় যাক, এর মধ্যে আমরা সব ঠিকঠাক করি, আর আপনারা করুন, এত তাড়াহুড়োর কি দরকার? যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তখন আমাদের আর করার কিছু থাকে না, শুধু নীরবে সব সহ্য করে থাকতে হয় আর সবার আড়ালে চোখের পানি ফেলতে হয়। 1 সপ্তাহ পরে আমার বিয়ের তারিখ দেওয়া হলো। আমার সবকিছু কেমন অগোছালো হয়ে গেল। আমি রোশান নামের মানুষটাকে কখনোই নিজের জীবনসঙ্গী হিসেবে চাইনি। ঘড়িতে সকাল 9টা কিংবা 9:30টার মাঝামাঝি। আমি আর শ্রেয়া রাস্তার একপাশ ধরে হাঁটছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। শ্রেয়া নিজের মতোই বক বক করে যাচ্ছে আর আমার সেদিকে কোনো খেয়াল নেই, আমি নিজের ভাবনায় ব্যস্ত। শ্রেয়া ভ্রু কুঁচকে আমাকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলো, এই নেহু, কোথায় হারিয়ে গেলি? আমি ছোট একটা নিঃশ্বাস ফেলে বললাম, কিছু না। শ্রেয়া আবার নিজের কথাতে ব্যস্ত হয়ে গেল। ও আমার কোনো রেসপন্স না পেয়ে আবার বলল, কি হয়েছে? আমি ওর কথার দিকে লক্ষ্য করিনি। ও আমাকে আবার ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলো, এই নেহু? আমি আনমনে উত্তর দিলাম, হা মম। শ্রেয়া ভ্রু কুঁচকে বলল, এনি প্রবলেম? আমি তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে বললাম, না। শ্রেয়া এবার আমার কাঁধে হাত রেখে বলল, তুই আমার সেই স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড, তোর মন খারাপ আর আমি বুঝবো না সেটা ভাবলি কি করে? কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমি তুই নিজের মধ্যে নেই, কোথায় যেন হারিয়ে ফেলেছি তোকে। কি হয়েছে বল না প্লিজ। আমি এবার চোখ থেকে এক ফোঁটা পানি ফেলে শ্রেয়ার দিকে তাকিয়ে বললাম, আমি এই বিয়ে করতে চাই না। শ্রেয়া আমার দিকে তাকিয়ে অবাক চোখে বলল, তুই কি কাউকে ভালোবাসিস? আমি জবাব দিলাম, না। শ্রেয়া এক হাতে আমার চোখের পানি মুছে জিজ্ঞাসা করলো, তাহলে রোশানকে বিয়ে করতে তোর আপত্তি কিসের? রোশান তো ভালো ছেলে, হাইট ভালো, দেখতে ভালো, এবং ওদের আর্থিক অবস্থাও অনেক ভালো। ওর বাবা এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল হক। তাহলে তোর বিয়ে করতে প্রবলেম কিসে? আমি এবার দুই হাতে চোখের পানি মুছে বললাম, শুধু দেখতে ভালো হলেই কি বিয়ে করতে হবে? টাকা দিয়ে কি সুখ কেনা যায় শ্রেয়া? শ্রেয়া সন্দেহ নিয়ে বলল, তাহলে? আমি বললাম, আমি এমন একজনকে চাই যে আমাকে উদাসীনভাবে ভালোবাসবে। আমি এমন একজনকে চাই যার টাকা না থাকলেও চলবে, কিন্তু নারীদের প্রতি সম্মান থাকতে হবে। রোশান কয়েকদিন আগেও কলেজে রেগিং করতো, আর কিছুদিন পরও করবে হয়তো। আমি রোশানের মতো ফর্সা টাকাওয়ালা ছেলে চাই না। টাকা তো আর সুখ আনতে পারে না। শ্রেয়া এবার আমাকে উদ্দেশ্য করে বলল, কিন্তু টাকা না থাকলেও তো সুখ আসে না। আমি এবার একটা মুচকি হাসি দিয়ে বললাম, চল, দেরি হয়ে যাচ্ছে। কলেজ থেকে একটু সামনে আসতেই হঠাৎ ঘামাক্ত অবস্থায় কেউ একজন এসে আমার সামনে পথ আটকে দাঁড়ালো। মানুষটাকে চিনতে আমার সময় লাগেনি। আয়ান ভাইয়া এসেছে। আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই রোশানকে বিয়ে করছিস? আমি হাসার চেষ্টা করে বললাম, হ্যাঁ করছি, এতে অবাক হওয়ার কি আছে? ভাইয়ের চোখগুলো যেন লাল বর্ণ ধারণ করেছে। ভাইয়া আমাকে বলল, তো তুই এই বিয়েতে রাজি? আমি শক্ত গলায় জবাব দিলাম, হামাম, রাজি না হওয়ার কি আছে? রোশান যথেষ্ট পরিমাণে ভালো ছেলে। ইনফ্যাক্ট ওর যথেষ্ট সামর্থ্য আছে আমাকে খাওয়ানোর পড়ানোর। ভাইয়া ছোট করে বললেন, ও। আমি ভ্রু কুঁচকে বললাম, কি হলো, পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আজীব। ভাইয়া আমার সামনে থেকে মুহূর্তেই ঝড়ের বেগে সরে গেলেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। জীবনে হয়তো এই প্রথম আয়ান ভাইয়ের সাথে এমন কড়াভাবে কথা বললাম আমি। শ্রেয়া আমাকে উদ্দেশ্য করে বলল, নেহা, তোর সাথে কি আয়ান ভাইয়ের কোনো সম্পর্ক আছে? আমি ভ্রু কুঁচকে বললাম,
হ্যাঁ আছে তো, সে আমার ফুফাতো ভাই আর আমি তার মামাতো বোন, সিম্পল। শ্রেয়া রাগী গলায় বললেন। এক চড় লাগাবো গর্দব। আমি কথাটা সেভাবে বলিনি। আই থিঙ্ক আমি যদি ভুল না হই আয়ান ভাইয়া তোকে ভালোবাসে। আমি জোরে চেঁচিয়ে উঠলাম। কি হো, তোর মাথা পুরাই খারাপ হয়ে গেছে? তেমন কিছুই না, এমনি ভাইয়া আমার প্রতি একটু বেশি কেয়ারিং। শ্রেয়া আমার মাথায় বাড়ি মেরে বলল। সেটাই তো, কেউ কাউকে ভালোবাসলেই তো তার প্রতি এতটা কেয়ারিং থাকে। আমি বিরক্ত হয়ে বললাম, উফ চুপ থাকতো। চল এখন। বাহিরে আকাশটা থমথমে হয়ে আছে, ঝুম বৃষ্টি হচ্ছে চারদিকে। আমার স্টাডি টেবিলটা জানালার পাশেই। বৃষ্টি কিছুটা ছিটকে আমার গায়ে এসে পড়ছে। আমি টেবিলে বসে গল্পের বই পড়ছি। বইটির নাম নীল চোখা পেতনি। মন খারাপের সময় গল্পের বই পড়লে মন ভীষণ ভালো হয়ে যায়। এখনো আমি মন ভালো করার চেষ্টা করছি। হঠাৎ কারো সংস্পর্শে আমি পেছনে তাকাই। মুচকি হেসে বললাম, আব্বু তুমি এখানে কষ্ট করে আসতে গেলে কেন? আমাকে ডাকলেই তো পারতে। আব্বু আমার পাশে চেয়ারটা টেনে আমার কাঁধে হাত রেখে বললেন, আমি কিন্তু অতটাও অসুস্থ নই যে নিজের মেয়ের ঘরে আসতে পারবো না। আমি হেসে বললাম, হু, অতটাও ভালো না তুমি। আব্বু আমার দিকে তাকিয়ে বললেন, তোর কি কোনো কারণে মন খারাপ? আমি ছোট একটা নিঃশ্বাস ফেলে হাসার চেষ্টা করে বললাম, ককি না তো। আব্বু আমাকে বললেন, তুই কি বিয়েটাতে রাজি? তুই খুশি তো মা? আমি জবাব দিলাম, আমার আব্বু আম্মুর খুশিতেই তো আমি খুশি। আব্বু চোখের চশমাটা খুলে হাতে নিয়ে সেটা মুছতে মুছতে বললেন, পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই যে তার সন্তানের ভালো চায় না। আমিও চাই আমার দুই রাজকন্যা রানীর মতো থাকুক। আমি মুখটা মলিন করে বললাম, সব রাজ্যে সুখ থাকে না আব্বু, আর সব রানীও সুখী হয় না। আব্বু মুচকি হেসে বললেন, আমি কিন্তু অতটাও অবুঝ নই যে আমার মেয়ের কথার অর্থ আমি বুঝিনি। আমি মুচকি হেসে বললাম, সব কথার অর্থ বুঝলেও যে করার কিছু থাকে না। আব্বু তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন, তুই কি বলতে চাইছিস? আমি বুঝতে পেরেছি মা, তোর কি কোনো পছন্দ আছে? আমি হালকা গলায় বললাম, আমার আব্বু আম্মুর পছন্দই আমার পছন্দ, তারা খুশি তো আমিও খুশি। আব্বু আম্মু আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি। যা চেয়েছি তাই পেয়েছি, আর সব কিছুর অবদানে আমারও তো তাদের জন্য করার কিচ্ছু থাকে। আব্বু আমার কথায় মুচকি হেসে বললেন, আমার জীবনের শেষ পর্যন্ত আমার মেয়েদের কোনো চাওয়া অপূর্ণ রাখবো না আমি। যদি কখনো কোনো কিছু চাওয়ার থাকে তো নির্দ্বিধায় চেয়ে নিবি। আমার সাধ্যমতো চেষ্টা করব আমার মেয়েদের সব চাওয়া পাওয়া পূরণ করার। এতটুকু বলেই আব্বু উঠে চলে গেলেন। আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। কাল আমার গায়ে হলুদ আর পরশুদিন বিয়ে। কাজিনরা অনেকেই আজকে চলে এসেছে। রাত প্রায় 10টা বাজে, সবাই মিলে বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে। অনিতা, নিশি আপু, নিশি আপুর হাজবেন্ড তিয়াস ভাইয়া, নিশান ভাইয়া, আয়ান ভাইয়া আর আমি। আমরা মোট 7 জন। মেয়েরা এক পাশে বসেছে আর ছেলেরা অন্য পাশে। সবার মুখে আনন্দ, উচ্ছ্বাস, হাসি, শুধু দুটো মুখ মলিন হয়ে রয়েছে, আমার আর আয়ান ভাইয়ার। সবাইকে আড্ডায় মাতিয়ে রাখা মানুষটা আজ নিজেই স্তব্ধ হয়ে আছে। আড্ডার এক পর্যায়ে নিশি আপু ঠিক করলেন গানের কম্পিটিশন হবে। কে কার থেকে ভালো গান গাইতে পারে, আর বিজয়ীর জন্য থাকবে আকর্ষণীয় উপহার। প্রথমে গান গাইলেন তিয়াস ভাইয়া। উনিকে তুই বল গানটা গাইলেন। তার গান সুন্দর হয়েছে। তারপর গান গাইতে বলা হলো অনিতাকে। অনিতা গান গাইল সখী গো আমার মন ভালা না, যা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ছে। তারপর নিশি আপু হুট করেই বললেন, আয়ান এবার তুই গান গা। আয়ান ভাইয়া বললেন, না রে আপু, আমার এখন ইচ্ছে করছে না। নিশি আপুর রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, আয়ান তুই এত বেয়াদব হয়েছিস তো জানতাম না, বড়দের মুখের উপর না করে দিচ্ছিস। আয়ান ভাইয়া আর কোনো উপায় না পেয়ে নিশান ভাইয়ের থেকে গিটারটা নিল আর বলল, এই গানটা আমি এমন একজনের জন্য গাইবো যে কিনা কখনো বুঝতেই পারেনি আমি তাকে কতটা ভালোবাসি।
খোলা জানালা দক্ষিণের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে। কখন তুমি এসে এসে বলে দাও, আছি তোমার পাশে। বহুদূর পথ, ভীষণ আঁকাবাঁকা, চলতে ভীষণ ভয়। তুমি এসে বলে দাও, আছি তোমার পাশে, করোনা কিছুতেই ভয়। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি ফিরে আসবে না তুমি আমার পৃথিবীরে নিয়ে। অনেক পথের পথিক আমি, ক্লান্তি সর্বশেষ। তোমার পথের ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ। তুমি আমার প্রথম ও জীবনের শেষ ভালোবাসা। তোমার মাঝে তাই তো আমার জীবনের শত আশা। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি ফিরে আসবে না তুমি আমার পৃথিবীরে নিয়ে। সাদা আকাশে মেঘের ভেলা, রুচে রঙের মেলা। কখনো কালো, কখনো নীল, কখনো বা ধূসর সাদা। আমার আকাশে জুড়ে ছিল তোমারই রঙের মেলা। সাদার মাঝে কালো বসিয়ে তোমারই বিদায়ের বেলা। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি ফিরে আসবে না তুমি আমার পৃথিবীরে নিয়ে। খোলা জানালা দক্ষিণের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে। কখন তুমি এসে এসে বলে দাও, আছি তোমার পাশে। বহুদূর পথ, ভীষণ আঁকাবাঁকা, চলতে ভীষণ ভয়। তুমি এসে বলে দাও, আছি তোমার পাশে, করোনা কিছুতেই ভয়। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি ফিরে আসবে না তুমি আমার পৃথিবীরে নিয়ে। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি ফিরে আসবে না তুমি আমার পৃথিবীরে নিয়ে। আয়ান ভাইয়া গানটি গিয়ে এক মুহূর্ত আর এখানে বসলো না, উঠে নিচে চলে গেল। সবাই স্তব্ধ হয়ে গেল। ব্যস্ত শহরের মানুষগুলো বড্ড ব্যস্ত, নিজেদের ব্যস্ততা ছাড়া অন্য কারোর সময়ের দাম দিতে তারা জানে না। আজ আমার গায়ে হলুদ, চারদিকে সবার হই হুল্লোড়। মেহমানরাও অনেকেই চলে এসেছে। ঘড়ির কাঁটা যেন দ্রুত ভঙ্গিতে বয়ে চলছে। বিকেল 4:36 বাজে। আম্মু সকাল থেকে ফুফিকে আসার জন্য প্রায় 50টা কল দিয়েছে। ফুফি নাকি অসুস্থ, উনি আসবেন না। বাবাও এত ব্যস্ততার মাঝে 2বার ফুফির বাসায় গিয়েছে, কিন্তু ফুফি আসবেন না। উনি বলেছেন ওনার ছোট ছেলে আর বড় ছেলেকে পাঠিয়ে দিবে, কিন্তু আমি সেটা মানতে নারাজ। আমার বিয়েতে ফুফি থাকবে না, এটা হতে পারে না। আম্মুকে অনেক বুঝিয়ে 5টার দিকে বাড়ি থেকে বের হলাম ফুফির বাসার উদ্দেশ্যে। চারদিকের প্রতিবেশী ও আত্মীয়দের নানা ধরনের কানাঘুষা আমার কানে আসে। ইতিমধ্যে একজন কাকিমার কথা আমার কানে এসেছে। উনি এক বৃদ্ধ মহিলাকে বলছেন, কেমন অলক্ষণে মেয়ে কাল বিয়ে আর আজে বাড়ি থেকে চলে যাচ্ছে। বৃদ্ধ মহিলাটি মুখের মধ্যে পান ঢুকে বললেন, কেমন বেহায়া মেয়ে দেখো, বিয়ের আগের দিন বাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে যাচ্ছে। আমাদের সময় তো আমরা বিয়ের 7 দিন আগে থেকে কারো সামনেই যেতাম না। কাকিমা গাল মুছিয়ে বললেন, দেখো গিয়ে আবার কোনো ছেলের সাথে পালিয়ে যাচ্ছে কিনা। ছি, এদের বাবা মা কি এদের কোনো শিক্ষাই দেয়নি। আমি আর এদের কথা শুনতে পারলাম না। দ্রুত পায়ে বেরিয়ে গেলাম। এক হাতে গায়ে থাকা চাদরটি আরো ভালোভাবে নিজেকে ঢেকে নিলাম। শহর আর ভীষণ উত্তপ্ত। চারদিকে গাড়ির শব্দ আর মানুষের কোলাহলের মাঝে নিজের একাকিত্বটা অনুভব করতে পারি। 5:30টায় ফুফির বাসায় আসলাম। দরজায় প্রথমবার নক করতেই বেরিয়ে এলো একজন সুন্দর মহিলা, যার চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। চোখের কোণে পানি টলমল করছে। বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমাকে দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের পানিটা মুছে বেশ অপ্রস্তুতভাবে বলল, আরে নেহুমা তুই এই সময়। আমি বেশ অভিমানী গলায় বললাম, সকালে যায়নি কেন। ফুফি ফুফি মুখে জোরপূর্বক হাসি দিয়ে বলল, শরীরটা ভালো না রে মা, ভেতরে আয়। আমি মুচকি হেসে ভেতরে প্রবেশ করলাম। ফুফি জিজ্ঞাসা করল, এই অবেলায় বাহিরে বের হয়েছিস কেন? আর কাল না তোর বিয়ে, বিয়ের আগের দিন বিকেলে কেউ বের হয়? পাগলি মেয়ে, মানুষজন কি বলবে। আমি ফুফিকে হালকা জড়িয়ে ধরে বললাম, যার যা বলার এতক্ষণ তো বলেই ফেলেছে। আমার একমাত্র ফুফি যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাকে ছাড়া আমার বিয়ে কিভাবে হবে বলো। ফুফি
ফুফি মুখ মলিন করে বললেন, শরীরটা ভালো নেই রে মা, আমি যেতে পারবো না। আমি জেদ ধরে বললাম, ঠিক আছে তুমি না গেলে আমিও যাব না। ভেবেছিলাম আমি আসলে হয়তো আমার ফুফি তার মেয়ের কথা ফেলতে পারবে না, তাই বিয়ের আগের দিনও নানা জানে নানা রকমের বিচ্ছিরি কথা শোনার সত্ত্বেও বাড়ি থেকে চলে এসেছি। হ্যাঁ সেটাই, আমি তো তোমার মেয়ে নই, আমার বিয়েতে তুমি থাকবে কেন? উপস্থিত তোমার যাওয়া লাগবে না, আমি একাই চলে যাচ্ছি। ফুফি আমার কথায় চোখ থেকে এক ফোঁটা পানি ঝরিয়ে বললেন, আমার মেয়ে নেই, কিন্তু তোকে কখনো মেয়ের থেকে অন্য চোখে দেখিনি। চেয়েছিলাম তোকে আমার ছোট ছেলের বউ বানিয়ে আনবো, কিন্তু সব চাওয়া যে পূরণ হয় না। তোর বাবা মা আমাকে না জানিয়েই তোর বিয়ে ঠিক করে ফেললো, একটা বার জিজ্ঞাসাও করলো না। আর সেদিন তোর আম্মু বিয়ের কার্ড দিতে এসেছিল, আমি অবাক হয়েছিলাম। যাকে ছোট্ট থেকে সেই পুটকি নিহা থেকে এত বড় করলাম, তার বিয়ে আর আমি জানলাম বিয়ের 4 দিন আগে। এতটুকু বলেই ফুফি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমি 2 হাতে ফুফির চোখের পানি মুছে বললাম, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আর আয়ান ভাইয়ের কোথায়? ফুফি জবাব দিলেন, আয়ান ওর ঘরেই আছে। আমি এর কথা না বাড়িয়ে ওখান থেকে বের হয়ে আয়ান ভাইয়ের ঘরে উকি দিলাম, কিন্তু ঘরে কাউকে দেখলাম না। ওয়াশরুম থেকে পানির আওয়াজ হচ্ছে। ভাবলাম আয়ান ভাইয়া হয়তো গোসল করছেন। আমি ধীরে পায়ের ঘরে প্রবেশ করলাম। বিছানাটা বেশ এলোমেলো হয়ে আছে, আমি বালিশগুলো জায়গা মতো রেখে বিছানাটা ঠিক করে দিলাম। হঠাৎ টেবিলে একটা ডায়েরি দেখলাম। ডায়েরিটা খোলা আর তার উপরে একটা কলম রাখা। মনে হচ্ছে একটু আগেই কেউ ডায়েরি লিখেছে। আমি কৌতূহল নিয়ে টেবিলের চেয়ারে গিয়ে বসি। ডায়েরিটা দেখে বোঝা যাচ্ছে এটা আয়ান ভাইয়ের ডায়েরি, কিন্তু ওনাকে তো আমি কখনোই ডায়েরি লিখতেও দেখিনি। আমি ডায়েরিটার প্রথম পাতা খুলতেই দেখলাম বড় বড় করে লাল ও সবুজ কলম দিয়ে লেখা, হৃদয় তুমি। আমি বেশ খানিকটা অবাক হয়ে ডায়েরিটার আরো এক পাতা খুললাম, যাতে লেখা, সময়টা ছিল 15ই মার্চ 2009 সাল। সেই দিনই তুমি আমার সর্বনাশ করেছিলে প্রিয়তম। তোমার বয়স ছিল তখন 7 বছর আর আমার ছিল 14 বছর। আমার অবুঝ মনে তুমি প্রেম জাগিয়েছিলে। সেই দিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম কান্না করতে। কান্নার কারণটা ছিল বড় ভাইয়া তোমার ললিপপ খেয়ে ফেলেছিল, তাই আমি সেদিন বেশ অবাক হয়েছিলাম যে একটা ললিপপের জন্য এত কান্না করতে পারে। সে যদি আমাকে ভালোবাসে তবে আমাকে হারালে সে কতটা কান্না করতে পারবে। সেই তোমার মায়াভরা মুখটা, চোখ ভর্তি কান্নার পানি আর ঠোঁট উল্টে কান্নাটাই যে আমার জীবনে ভীষণ সর্বনাশ ডেকে এনেছিল, যার থেকে আমি এতগুলো বছরেও মুক্তি পেতে পাইনি। যত তোমার মুখের দিকে তাকাই যেন হারিয়ে যায় তোমার মাঝে। আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। কে এই মেয়ে যাকে কি না আয়ান ভাইয়া এত ভালোবাসে, তা দেখার জন্য আরো কয়েক পাতা উল্টালাম। তোমার ভালো গুণ কি তুমি জানো? এই যে তুমি মানুষকে খুব সহজে বিশ্বাস করো। আর তার চেয়েও বড় গুণ, তুমি আমার আব্বু আম্মুকে যতটা ভালোবাসো। আমার মায়ের চোখে আমি তোমাকে পুত্রবধূ করার আকাঙ্ক্ষা দেখেছিলাম। আমি এত ধৈর্য ধরে সবটা পড়তে পারলাম না, হাতে সময়ও কম, তাই একদম শেষে অর্থাৎ আজকে লেখাটায় চলে গেলাম। এক জীবনে কি সব পাওয়া যায়? হয়তো যায়, আবার হয়তো যায় না। আমার তুমিটা কি সত্যি আমার ছিল? হয়তো ছিল, আবার হয়তো ছিল না। যাকে আমি এক আকাশ পরিমাণ ভালোবেসেছি, সময়ের ব্যবধানে কাল তুমি অন্যের ঘরের বউ হয়ে যাবে। এটাই কি নিয়তি? তুমি কি আমাকে একটুও ভালোবাসনি কখনো? তোমার মনে কি কখনো আমার জন্য একটুও ভালোবাসা জন্মায়নি? হয়তো জন্মেছে, আবার হয়তো জন্মায়নি। আমি হয়তো পৃথিবীর একমাত্র অভাগা, কারণ নিজের ভালোবাসাকেই মুখ ফুটে কখনো বলতে পারিনি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে কখনো উপলব্ধি করাতেই পারিনি যে আমি তোমাকে চাই। আই ওয়ান্ট ইউ, আই নিড ইউ। আমি তোমাকে চাই প্রতিটা মুহূর্তে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি তোমার হাত ধরে কোনো এক পড়ন্ত বিকেলে তোমায় নিয়ে ওই দূর আকাশ দেখতে চাই। কিন্তু পরিস্থিতি এমন যে সেই আশা কখনোই পূরণ হবে না। আমার কষ্টটা একান্তই আমার থেকে যাবে, সেটা কখনো তুমি উপলব্ধি করতে পারবে না। তুমি নিজেই কখনো জানবে না কতটা ভালোবাসতাম তোমায়। ওই দূরের আকাশটা জানি, ওই আকাশের দিকে তাকিয়ে কতটা অশ্রু বিসর্জন দিয়েছি তোমার জন্য।
তোমাকে কখনো ভালোবাসি বলিনি, কারণ আমি চেয়েছি তুমি নিজে থেকেই আমার ভালোবাসাটা উপলব্ধি করতে পারো। আমি চেয়েছি আমার অনুপস্থিতিতে তুমি আমাকে একটি নজর দেখার জন্য ছটফট করো, যেমনটা আমি করি তোমাকে এক নজর দেখার জন্য। কিন্তু না, আমি বুঝতে ভুল করে ফেলেছি যে তুমি অবুঝ। তুমি আমার ভালোবাসাটা কখনোই বুঝোনি। সেই দিন তোমার রাস্তায় পথ আটকেছিলাম, আমি হয়তো ভেবেছিলাম তুমি এই বিয়েতে রাজি নও, কিন্তু আমি ভুলছিলাম। হয়তো তোমার নিজেরই রোশানকে পছন্দ, হয়তো তুমি রোশানকে ভালোবাসো। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে কারোর ভালোবাসা কেড়ে নিয়ে কখনো সুখে থাকা যায় না। তুমি ভালো থেকো। দূর থেকে আমি তোমাকে ভালোবেসে যাব সারাটা জীবন। ইতি আমার না পাওয়া ভালোবাসা নেহু হৃদয় তুমি। এইটুকু পরেই আমার চোখের থেকে গাল বেয়ে কয়েক ফোঁটা পানি ঝরে পড়ল। মানুষটা এত ভালোবাসে আমায়, আর আমি কখনো বুঝতেই পারিনি। সব সময় নিজের ভালোটাই বুঝে এসেছি। কিন্তু এই মুহূর্তে আমার কি করণীয়? বাড়ি ভর্তি মেহমান, কিভাবে আমি এসব বলবো? ভাবতে ভাবতে আমার মাথাটা ব্যথা করছে। আচ্ছা, আমি এত ভাবছি কেন? হয়তো আমার মনেও আয়ান ভাইয়ের জন্য কোনো অনুভূতি আছে, হয়তো আমিও তাকে কোনোভাবে ভালোবাসি, আমিও তাকে চাই। আই ওয়ান্ট হিম। আমি চাই আমার হৃদয়ে শুধুই সে থাকুক। আমার হৃদয়ে শুধুই আয়ান নামটা থাকুক। হৃদয় তুমি। আমি আর এক মুহূর্ত ওখানে বসলাম না, ফুফিকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আমাকে দেখে আম্মু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কপালের ঘাম শাড়ির আঁচল দিয়ে মুছে বললেন, এতক্ষণ তোর আসার সময় হয়েছে? সেই ৫টায় বের হয়েছিস আর এখন রাত ৮টায় এসেছিস? তুই জানিস প্রতিবেশীরা নানাজন নানা রকমের বাজে মন্তব্য করছে। কাল বিয়ের রাত তুই এত দেরি করে বাড়ি ফিরছিস? বেয়াক্কেল মেয়ে, কোনো আক্কেল নেই। আম্মু কিছুক্ষণ চুপ থেকে আমার পাশে ফুফিকে দেখে মুচকি হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ফুফিও জোরপূর্বক হাসি দিয়ে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। আম্মু এবার অভিমানী কণ্ঠে বলল, ভালোই যখন আছো তো আগে আসনি কেন? এর মাঝেই রান্নাঘর থেকে আম্মুর ডাক পড়ল, আম্মু চলে গেল। ইতিমধ্যে পার্লার থেকে দুজন মেয়ে চলে এসেছে আমাকে সাজাতে। কাজিনরা সব আড্ডা দিচ্ছে, বড়রা কোমরে শাড়ির আঁচল গুজে কাজ করছে, আর ছোটরা সাজগোজ করতে ব্যস্ত। পার্লারের মেয়েগুলো আমাকে সাজিয়ে দিচ্ছে, আমি চুপচাপ হাত গুটিয়ে বসে আছি। বুক ছিঁড়ে কান্না আসছে। মানুষটা এত কাছে থাকার সত্ত্বেও তাকে চিনতে ভুল করলাম আমি। এই একটা ভুলের জন্য হয়তো সারা জীবনের মূল্য দিতে হবে। চারদিকে সবাই নানান কাজে ব্যস্ত। আমাদের ছাদের উত্তর দিকে স্টেজটা তৈরি করা হয়েছে। পুরো স্টেজ কাঁচা গোলাপ ও গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করানো হয়েছে। পার্লারের মেয়েগুলো আমাকে লাল আর হলুদ একটা শাড়ির সাথে ম্যাচিং করে লাল ব্লাউজ পরিয়ে দিয়েছে। 2 হাত ভর্তি কাছে লাল, সবুজ ও হলুদ রঙের চুড়ি পরেছি। চোখে গাঢ় কাজল দেওয়া আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক দেওয়া। পুরো সাজটাই ছিল আম্মুর পছন্দে। আম্মু নিজের মেয়েকে নিজের ইচ্ছা মতো সাজাতে চেয়েছেন। ছাদে এক কোণে শাড়িটা এক হাত দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে আছি। তার খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে আয়ান ভাইয়া ও কিছু কাজিন। আয়ান ভাইয়াকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে চোখের কোণে পানির আনাগোনা। চাঁদের আলো পড়ছে তার মুখে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, হাতে ঘড়ি আর পরনে হলুদ টিয়া পাঞ্জাবি। ছেলেরা সবাই একই হলুদ পাঞ্জাবির ওপর টিয়া রঙের কোট পরেছে, আর মেয়েরা বাসন্তী রঙের শাড়ি পরেছে। সবার সাজগোজ সবকিছুই সেম। আয়ান ভাইয়ের চোখে চোখ পড়তেই দেখলাম উনি ছাদের এক কোণে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গোটাচ্ছেন। তার কিছুটা দূরে ফুফি দাঁড়িয়ে আছেন। ফুফি একবার আমার দিকে আর একবার আয়ান ভাইয়ের দিকে তাকাচ্ছেন। ফুফির চোখের পানি স্পষ্ট, হয়তো ছেলের কষ্ট উনি উপলব্ধি করতে পারছেন। আমি লম্বা একটা শ্বাস নিয়ে তাদের উপর থেকে চোখ সরিয়ে নিলাম, আর অন্য হাত দিয়ে চোখের কোণে জমে থাকা পানিগুলো মুছে নিলাম। জীবনটাই অদ্ভুত, যাকে মন থেকে চাই আমরা তাকে সবার আগে হারিয়ে ফেলি। রাত 1টায় হলুদের অনুষ্ঠান শেষে সবাই মেহেদি লাগানো নিয়ে ব্যস্ত। পার্লার থেকে আসা মেয়েগুলোর মধ্যে একজন আমাকে খুব যত্ন সহকারে মেহেদি পরিয়ে দিচ্ছে। মেহেদি পড়া প্রায় শেষের দিকে। মেয়েটার চোখে মুখে বিরক্তির ছাপ। মেয়েটা ভ্রু কুঁচকে আমাকে জিজ্ঞাসা করলো,
তোমার বরের নাম কি? আমি কিছু বলে ওঠার আগেই আয়ান ভাইয়াকে দেখে পাশ থেকে ছোট্ট রুবাবা বলে উঠল, আয়ান দাদা ভাই। পার্লারের মেয়েটা কিছু না বুঝেই হাতের মধ্যে ইংরেজিতে আয়ান লিখে ফেলল। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলাম, আরে আপু, আপনি আয়ান লিখেছেন কেন? মেয়েটা সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন, ওই পিচ্ছিটাই তো বলল আয়ান। আমি কপাল ভাঁজ করে বললাম, আয়ান আমার ফুফাতো ভাইয়ের নাম, আর লুবাবা ভাইয়াকে দেখে আয়ান দাদা ভাই বলেছে। নুজহাত মেয়েটার এমন কর্মকাণ্ড দেখে ভীষণ রেগে গেল। রাগী ভাবে বলল, এটা কি লিখেছেন আপনি? ওর হাজবেন্ডের নাম অ্যান নয় রোশন, এতটুকু কমন সেন্সও নেই আপনাদের? এদের পার্লারে কি কাজ করতে দেয় কে জানে। আমি নুজহাতকে থামিয়ে দিয়ে বললাম, আরে থাক না, এমন চেঁচানোর কি আছে? ভুল তো মানুষই করে। হাতটা ধুয়ে নিলেই নামটাও মুছে যাবে। মেয়েটা নরম গলায় বলল, এখন হাত ধুয়ে নিলে মেহেদিটা নষ্ট হয়ে যাবে। নামটা বরং থাক, 2-3 দিন পর এমনিতেই উঠে যাবে। আমি ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে বললাম, ঠিক আছে। ঘড়ির কাঁটা বয়ে চলছে। সময় পেরিয়ে যাচ্ছে। রাত পার হয়ে ভোরের আলো ফুটছে চারদিকে। কাজিনরা সব বিছানায়, ড্রয়িং রুম, কিচেন সহ সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। আমি বিছানা থেকে নেমে ধীরে পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ভোরের আলো ফুটছে চারদিকে। রাস্তায় কিছু মুসল্লি দেখা যাচ্ছে, যারা নামাজ শেষ করে টুপি মাথায় দিয়ে বাড়ি ফিরছেন। আমি মেহেদি লাগানো 2 হাত মুখের সামনে এনে দেখছি। মেহেদিটা অনেক সুন্দর হয়েছে, আর তার মাঝে আয়ান নামটা যেন জলজ্যান্ত। নামটায় চোখ পড়তেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই যান্ত্রিক শহরের এত মানুষের কোলাহলের মাঝে নিজের একাকিত্বটা বেশ অনুভব করতে পারছি আমি। মেহেদি রাঙা হাত দিয়ে নিজের কানের পাশে থাকা চুলগুলো খুব যত্ন সহকারে সরিয়ে দিলাম আমি। কাজিনরা সবাই নিজের সাজগোজে ব্যস্ত। কেউ শাড়ি, কেউ লেহেঙ্গা, আবার কেউ 3 পিস পরেছে। পার্লারের মেয়েগুলো আমাকে একটা লাল শাড়ি পরিয়ে দিয়েছে। তারা খুব সুন্দরভাবে সাজালো আমায়। কিন্তু আমার নজর আয়ান ভাইয়ের দিকে। না জানি মানুষটা এখন কতটা কষ্ট পাচ্ছেন। আম্মু, মামুনি আর ফুফি 3জন একসাথে ঘরে প্রবেশ করলেন। আম্মু আর মামুনির মুখে হাসি থাকলেও ফুফির মুখ কালো মেঘে ঢাকা। মামুনি আমার দিকে কাবিননামা এগিয়ে দিয়ে বলল, এখানে সই করো নিহা। আমি ছলে ছলে চোখে তাদের দিকে তাকিয়ে আছি। আমাকে বিদায় দেওয়ার জন্য কত আয়োজন। মামুনি আবার আমাকে বললেন, কি হলো? সই করো। আমি কাঁপা কাঁপা হাতে কাবিনটা নিলাম। আর অনিতা একটা কলম এগিয়ে দিল। আমি কলমটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে সই করব, এমন সময় নানা ধরনের চিন্তার চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রাত 8টা 30 মিনিটে আমার জ্ঞান ফিরল। আমি চোখ মেলতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। পুরো শরীর অবশ হয়ে আছে আমার। যেন কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছি আমি। নিজের দিকে তাকিয়ে দেখি এখনো বিয়ের বেনারসি পরে আছি আমি। হাত ভর্তি মেহেদি। শুধুমাত্র ভারী গয়নাগুলো খুলে নেওয়া হয়েছে আমার শরীর থেকে। আমার পাশে একটা নার্স ছিল। আমি তাকে আস্তে করে ডাকলাম, ই ই যে আপু। নার্সটা আমার কথা শুনে হেসে বলল, জি ম্যাডাম। কিছু লাগবে আপনার? আমি আস্তে করে উঠে বসতে চাইলাম, কিন্তু গায়ে একটু শক্তি নিয়ে আবার ধপ করে পড়ে গেলাম। নার্সটি আমাকে এসে ধরে বলল, আরে কি করছেন কি? একটু আগেই আপনার শরীরে স্যালাইন দেওয়া হয়েছে, এখনো আপনি অনেকটাই দুর্বল, তাই আপনার কি লাগবে বলুন, আমি এনে দিচ্ছি। আমি ছোট্ট করে বললাম, আব্বু। নার্সটি আমাকে বেডে শুইয়ে বলল, ও আচ্ছা, আপনার আব্বুকে ডেকে দিতে হবে, আমি এখনই ডেকে দিচ্ছি। আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। কপালে কারো চোখের পানি পড়ায় আমার ঘুম ভেঙে গেল। চোখগুলো পিটপিট করে দেখলাম, আমি যেন সবকিছু ঝাপসা দেখছি। কিছুক্ষণ পরই সব স্পষ্ট হলো। আব্বু আমার কপালে হাত দিয়ে বসে আছেন। আমাকে চোখ মেলতে দেখে হন্তদন্ত হয়ে বলে উঠলেন, কেমন আছিস মা? শরীর কেমন আছে?
ভীষণ কষ্ট হচ্ছে তোর? আগে বললি পারতি যে তোর শরীর ভালো না, তাহলে আমরা বিয়ের ডেটটা পিছিয়ে দিতাম। আমি আস্তে করে বললাম, আব্বু। আব্বু আমার হাতটা শক্ত করে ধরে বললেন, হ্যাঁ মা বল। আমি চোখ দুটো বুজে নিলাম, গলা থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। কিন্তু আয়ান ভাইয়ের কথা আব্বুকে না বললে সেটা যে অন্যায় হবে, চরম অন্যায়। একটা মানুষ বিনা দোষে কেন সারা জীবন এভাবে কষ্ট পাবে? আমি চোখ মুখ শক্ত করে বললাম, আব্বু হ্যাঁ আমি আয়ান ভাইয়াকে। আমার কথার যেন কোনো অর্থ খুঁজে পেল না আব্বু। ভ্রু কুঁচকে বললেন, তুই আয়ান কি মা? আমি আবারও বললাম, আমি আয়ান ভাইয়াকে ভালোবাসি। আমার কথার কোনো রিয়েকশন করলো না আব্বু। উনি সোজা উঠে বাইরে চলে গেলেন। আমিও চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা পানি ফেলে দিলাম। হয়তো এটাই নিয়তি। 3 দিন পর আব্বু সোজাসাপটা ভাবে রোশানের আব্বু ফয়সাল হককে বলে দিলেন কিছু ব্যক্তিগত সমস্যার কারণে বিয়েটা ক্যান্সেল করতে চায়। এই বিয়ে হলে আমি আর রোশান কেউই সুখী হতে পারবো না। ব্যাপারটা রোশানের আব্বু মেনে নিলেও রোশান তা মানতে নারাজ। রোশান আমাকে চ্যালেঞ্জ করে এক রাতের জন্য হলেও আমাকে তার বউ বানাবেই। আম্মু আব্বু ভীষণ ভয় পেয়ে গেলেন। পরদিন সন্ধ্যায় আম্মু আর আব্বু বেরিয়ে গেলে রায়ান ভাইয়ের বাসার উদ্দেশ্যে। সব জায়গায় সাধারণত দেখা যায় বিয়ের প্রস্তাবটা ছেলেপক্ষ দেয়, কিন্তু আব্বু সেটা মানতে নারাজ। তার মেয়ের সুখের জন্য সে সব করতে রাজি। দরজায় কলিং বেল চাপতেই আয়ান ভাইয়া দরজা খোলে। আসসালামু আলাইকুম। কেমন আছো মামুনি? আম্মু হাসি মুখে সালামের জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আপা কেমন আছে? আয়ান ভাইয়া হেসে বলে, সবাই ভালো আছে। মামু মামুনি তোমরা কি বাহিরে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভেতরে আসবে? আম্মু আব্বু ফুফা ফুফি সবাই বসে আছে সোফায়। আম্মু আর ফুফা এক সাইডে বসেছে আর অন্য পাশে আব্বু আর ফুফি বসেছে। আব্বু গম্ভীর মুখে ফুফির হাত দুটো শক্ত করে ধরে বলল, বুবু। ফুফি তার ভাইয়ের এমন কাণ্ডে অবাক হলো। আব্বু আবারও বলল, আমার 2 মেয়ে। 2 মেয়েকেই আমি সমান ভালোবাসি, কখনো তাদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। তারাও কখনো আমার কথার অবাধ্য হয়নি। বাবা মাকে ছোটবেলায় হারানোর পর তুই আমাকে মানুষ করেছিস বুবু, আর আজ যদি তোর ছোট ভাই তোর কাছে কিছু চায় তুই কি তা দিবি? ফুফি অনেকটাই অবাক হলো আব্বুর এমন বাচ্চামো দেখে, হালকা হেসে বলল, আমার ভাইজান যতই বড় হোক না কেন আমার কাছে এখনো সেই ছোট্ট আছে, যাকে আমি নিজের হাতে মানুষ করেছি। আব্বু এবার লম্বা একটা শ্বাস ফেলে বললেন, আমার বড় মেয়ে নিহা আয়ানকে ভালোবাসে, তুই আর দুলাভাই যদি রাজি থাকিস তাহলে ওদের বিয়ের ব্যাপারটা নিয়ে আমরা এগোতে পারতাম। আব্বুর কথায় ফুফি যেন চাঁদ হাতে পেল, খুশিতে আত্মহারা হয়ে বলল, ভাইজান আমার আগে থেকেই ইচ্ছা ছিল নিহাকে আয়ানের বউ করার। কিন্তু তোমরা তো আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছ মেয়ের। আব্বু এবার অপরাধী কণ্ঠে বললেন, অনেক বড় ভুল করে ফেলেছে বুবু। অবশেষে আমার আর আয়ান ভাইয়ের বিয়ে ঠিক করা হলো। আবারও আমার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্বু আম্মু চেয়েছিলেন অনুষ্ঠানটা ছোটখাটো করে ঘরোয়াভাবে করতে, যাতে রোশানের কান পর্যন্ত খবরটা না পৌঁছায়, কিন্তু আয়ান ভাইয়া তা মানতে নারাজ। আয়ান ভাইয়া বলেছেন বিয়ে জীবনে একবারই হয়, আর সেটা উনি চোরের মতো বিয়ে করতে চান না, উনি ওনার কথায় অটুট থাকবেন। তাই আয়োজন করা হলো আয়ান ভাইয়া আর আমার বিয়ের। চারদিকে হই হুল্লোড়, আর কিছু কিছু কুটনি মহিলা কানাঘুষাও করছেন। শুধু তারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে শান্ত হচ্ছে না, তারা আমার আব্বু আম্মুকে নিয়ে অনেক বাজেভাবে কথা বলছেন। কেউ কেউ বলছেন কেমন বাবা মা এক জায়গা থেকে বিয়ে ভেঙে অন্য জায়গায় দিচ্ছে। সন্ধ্যাবেলায় আমি আর সব কাজিনরা মিলে আড্ডা দিচ্ছি। এমন সময় নুজহাত এসে হালকা কেসে বলে, এই সুন্দরী রমণীগণ, তোমাদের জন্য কাকুলি ফার্নিচারের পক্ষ থেকে রয়েছে একটি দুঃসংবাদ। নিশে আপু নুজহাতের কথায় ভ্রু কুঁচকে বলল, মানে? নুজহাত আবারও হালকা কেসে বলল, সুন্দরী রমণীগণ, তোমাদের দুঃসংবাদটা হলো। নুজহাতকে থামিয়ে দিয়ে অনিতা বলল, থাপ্পড় দিব বেয়াদব মাইয়া। এত বনিতা না করে কি হয়েছে সেটা বল।
নুজহাত এবার মুখটা মলিন করে বলল, ধমকাচ্ছিস কেন? পার্লার থেকে কল দিয়ে মেয়েগুলো জানিয়ে দিয়েছে তাদের কাজের চাপ অনেক বেশি, তারা কেউ আসতে পারবে না। যদি এই কুৎসিত চেহারা রাখতে চাস তো পার্লারে তোদের নিজেদেরই যেতে হবে। মুহূর্তে যেন সবার মুখে কালো মেঘের ছায়া নেমে এলো। নিশি আপু অসহায় কণ্ঠে বলল, এবার কি হবে? আমি হালকা হেসে বললাম, সবাই নিজের সাজগোজ নিজেই সাজবে, সমস্যা কোথায়? আর এত রাতে আমরা মেয়েদের পার্লারে যাওয়াও ঠিক হবে না। আমাকে থামিয়ে অনিতা বলল, আরে না, নিজেরা সাজলে কি এর চেহারার দিকে কোনো ছেলে চোখ তুলে তাকাবে নাকি? আর আমাদের সাথে তো নিশান ভাইয়ের যাবে, সমস্যা কোথায়? এমনিতেই কাজিন ছেলেগুলো যেই লেভেলের হ্যান্ডসাম পরে দেখা যাবে যে ওরা আমাদের নিয়েই হাসি তামাশা করছে। অনিতার কথায় নিশি আপু ওর সাথে একমত হয়ে বললেন, হুম রে বনু, ঠিক বলেছিস। অবশেষে সব সুন্দরী কাজিন একটা ময়দাওয়ালিদের রিকোয়েস্টে আব্বু আম্মুর অনুমতি নিয়ে পার্লারের উদ্দেশ্যে বের হলাম। পার্লারে ভিড় থাকার জন্য আমাদের সাজ শেষ করতে প্রায় রাত 12টা বেজে যায়। 12টা 23 মিনিটে আমরা বাসায় ফেরার উদ্দেশ্যে বের হই। গরমের কারণে গাড়ির দুই পাশের জানালাই খুলে দেওয়া হয়। ড্রাইভারকে এসি অন করতে বললে সে জানায় এসি অন করলে তার ঘুম চলে আসে, আর তখন গাড়ি চালানো মুশকিল হয়ে যায়। তাই দুই পাশের জানালাগুলো খুলে দেওয়া হয়। গাড়িতে আমি, নিশি আপু, অনিতা এবং নুজহাত আমরা চারজন নিয়ে আমরা পেছনের সিটে বসেছি আর নিশান ভাইয়া এবং ড্রাইভার সামনে বসেছেন। গাড়িটা কিছু দূর গিয়ে থেমে যায়। ড্রাইভার জানায় সামনে অনেক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এই পথ দিয়ে যেতে অনেকটা সময় লেগে যেতে পারে। ড্রাইভার গাড়ি ঘোরানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন আচমকা কেউ গাড়ির জানালা দিয়ে ক্লোরোফর্ম স্প্রে করলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা সবাই জ্ঞান হারালো। রাত 2:30টার দিকে আমার জ্ঞান ফিরল, নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করলাম। মাথাটা এখনই ঝিঝি করছে। তখন কি হয়েছে তা মনে করার চেষ্টা করছি আমি। মনে পড়লো আমি তো গাড়িতে ছিলাম, তাহলে কোথায় আছি এখন? ভারী শরীর নিয়ে দরজার দিকে পা বাড়ালাম, দরজা বাইরে থেকে লক করা। আমি চিৎকার করলাম, কেউ আছেন? হেল্প মি প্লিজ। এতটুকু বলতেই পেছনে থেকে কারো অট্টহাসির শব্দ শুনে আমি ঘুরে তাকাতেই ঘরের লাইট অন হয়ে গেল। সামনে থাকা মানুষটাকে দেখে আমি একদমই অবাক হইনি, উল্টো তার সামনে গিয়ে তার গালে থাপ্পড় লাগালাম। চিৎকার দিয়ে বললাম, মানে কি এইসবের? রোশান আবার একটা হাসি দিয়ে বলল, বুঝতে পারছো না জান পাখি? আমি চোখ গরম করে বললাম, আমাকে এখানে টেনে নিয়ে এসেছো? আর নুজহাত, নিশি আপু, ওরা সবাই কোথায়? আমার কথায় রোশান কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, সবাই তো অনেক আগেই বাড়িতে পৌঁছে গেছে, এতক্ষণে নিশ্চয়ই তোমার জন্য কান্নাকাটি ও শুরু করে দিয়েছে। আমি ভ্রু কুঁচকে বললাম, মানে কি করতে চাইছো তুমি? রোশান রহস্যময়ী একটা হাসি দিয়ে আমার কানে ফিসফিসিয়ে বলল, তোমাকে বিয়ে। আমি এবার চওড়া গলায় বললাম, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। রোশান আবারও হেসে বলল, দেখা যায় কি হয়। আর তোমার ভালোবাসার আয়ানটাকে তো আমি জ্যান্ত কবর দেব, আর সেটা তোমার চোখের সামনে। কথাটা যেন আমার সহ্য হলো না, আবারও হাত তুললাম রোশানকে থাপ্পড় মারার জন্য। হাত তুলতেই রোশান আমার হাতটা ধরে নিজের মুখের সামনে নিয়ে একটা চুমু খেয়ে বলল, এমন ভুল আর করো না জান পাখি। একবার ক্ষমা করেছি, কিন্তু দ্বিতীয়বার করব না। আমি রোশানের কথায় জেদ করে আবারও রোশানের গালে আরেকটা থাপ্পড় মারলাম, আর রোশান আমার হাত মুচড়ে আমাকে চেপে ধরলো। আমি ব্যথায় কাতরে উঠলাম। আহ! রোশান আরো শক্ত করে আমার হাতটা চেপে ধরে বলল, খুব তেজ না তোর? তোর এই তেজ কিভাবে তাড়াতে হয় রোশানের খুব ভালো করেই জানা আছে। আপাতত তুই এই ঘরে বন্দি থাক, কাল সকালে তোকে বিয়ে করবো আমি। এতটুকু বলেই রোশান আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে আবার দরজাটা লক করে দিল। আমি ছুটে গেলাম রোশানের পিছু পিছু, কিন্তু কোনো লাভ হলো না। ততক্ষণে রোশান দরজা লক করে চলে গেছে। অনেক চেঁচামেচিও করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। আমার হাতের মেহেদিতে এখনো এর নামটা অক্ষত, কিন্তু এত সহজেই মানুষটা আমার জীবন থেকে হারিয়ে যাবে? না, কখনোই না।
জানি না মানুষরা হয়তো এতক্ষণে আমাকে খুঁজে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখান থেকে বের হব কি করে? কিছু একটা তো করতেই হবে। হঠাৎ দেখলাম টেবিলের উপরে একটা ফোন। ফোনটা দেখেই বুঝতে পারলাম এটা রোশানের ফোন, কিন্তু আমি ফোনটা ধরলাম না, কারণ আমি খুব ভালো করেই জানি এমন মানুষের ফোনও অনেক সিকিউরিটি লক থাকে। কিন্তু পর মুহূর্তেই আবার কিছু একটা ভেবেই দৌড়ে গিয়ে ফোনটা ধরলাম। ফোনটা অন করতেই দেখলাম স্ক্রিনে কোনো লক নেই। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। তাড়াতাড়ি করে আয়ান ভাইয়ের নাম্বারে কল দিলাম। 7-8 বার রিং হওয়ার পরেও কেউ ফোন তুলল না। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। ভাবলাম সে আরেকবার চেষ্টা করি। এবার কল দিতেই উপাস থেকে আয়ান ভাইয়া বলল, হ্যালো, কে? আমি এক হাতে চোখের পানি মুছে বললাম, ভাইয়া আমি নি। এতটুকু বলতেই কেউ এক হাতে আমার মুখ চেপে ধরে অন্য হাতে ফোনের লাইনটা কেটে দিয়ে বলল, খুব বার বেড়েছে। তোকে এভাবে রেখে যাওয়াই আমায় ভুল হয়েছে। ভাগ্যিস ফোনের কথা মনে পড়ায় সময় মতো চলে এসেছি। রোশান আমাকে চেয়ারে বসিয়ে হাত পা সব বেঁধে ফেলল। একটা কালো কাপড় দিয়ে আমার মুখটা বেঁধে দিল। আমি বুঝতে পারলাম রোশানের সাথে সত্যিতে আমি পারবো না। পরদিন সকাল 7টায় রোশান আমার হাত দুটোর বাঁধন খুলে একটা পেপার নিয়ে আমার সামনে রেখে বলল, এখানে সাইন করো। আমি ভ্রু কুঁচকে বললাম, কিসের পেপার এটা? রোশান রহস্যময় হাসি দিয়ে বলল, তোমার আর আমার অসম্পূর্ণ বিয়ের রেজিস্ট্রি পেপার। আমার সাইনটা তো করা আছে, এবার শুধু তোমার সাইনটা বাকি। আমি এবার কান্না করে দিলাম আর বললাম, এসব কেন করছো? তুমি কি চাও? রোশান হেসে বলল, জানবে কি তুমি অতটাও অবুঝ নও যে আমি কি চাই বুঝতে পারছো না। আমি চাই তোমাকে। আর হ্যাঁ, কান্না করবা না একদম। তোমার কান্নার এক ফোঁটা পানি যে আমার বুকে কাটা হয়ে ফোটে। আমি এবার পেপারটা নিয়ে ছিঁড়ে বললাম, তোমার সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। রোশান অট্ট হাসি দিয়ে বলল, জানবে কি আমি বোধহয় তোমাকে এই অল্প সময়ে একটু বেশি চিনে ফেলেছি। তোমার তেজ সম্পর্কে আমার ধারণা নিয়ে তো এখন আমার নিজেরই বেশ গর্ববোধ হচ্ছে। বা এত ভালো চিনি তোমায় আমি। এই পেপারটা নকল ফটোকপি ছিল। আমি জানতাম যে তুমি এটা ছিঁড়ে ফেলবে মিস গোলাপি। আমি এবার তুতলিয়ে বললাম, তত তুমি সসে যে আমাকে। এতটুকু বলতেই রোশান আমাকে থামিয়ে দিয়ে বলল, ইয়াহো, জানবে কি তুমি একদমই ঠিক ধরেছো, এর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলেই রোশান পকেট থেকে ফোন বের করে কাউকে ভিডিও কল দিল। প্রথমবার এই ভিডিও কলটা রিসিভ হলো, আর যা দেখলাম আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। ভিডিও কলে স্পষ্ট বোঝা যাচ্ছে আম্মু আর আব্বু চেয়ারে বাঁধা অজ্ঞান অবস্থায়, আর পাশ থেকে দুজন মুখোশ পরা মানুষ ওদের মাথায় বন্দুক ধরে আছে। দেখেই আমি বলে উঠলাম, আব্বু বা আম্মু। আমি ফোনের দিতে হাত বাড়াতেই রোশান লাইনটা কেটে ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে বলল, আমি তোমাকে আর জোর করবো না। তোমার হাতে মাত্র 5 মিনিট সময় আছে। তোমার উত্তর দিতে দেরি হবে, কিন্তু বন্দুক থেকে বুলেট তোমার বাবা মায়ের মাথায় লাগতে দেরি হবে না। এবার সিদ্ধান্ত তোমার, বিয়ে করবে কিনা। জীবনের কিছু সময় আমরা নিজেরাই বুঝতে পারি না। ঠিক ভুলের বিবেচনা করতে গিয়ে হয়তো ভুল রাস্তাটাই বেছে নিই। আমি এবার ছলো ছলো চোখে রোশানে দিয়ে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে বললাম, রেজিস্ট্রি পেপার দাও, আমি সাইন করে দিচ্ছি। রোশান বাঁকা হেসে পেপারটা বের করে দিল। আমি কলমটা ধরে সাইন করতে গেলেই পেছনে থেকে আয়ান ভাইয়া আমার হাত থেকে কলমটা নিয়ে পেপারটা ছিঁড়ে ফেলে দেয়। আয়ান ভাইয়া পুলিশ নিয়ে এসেছে। পুলিশগুলো রোশানকে নিয়ে চলে গেল, আর যাওয়ার আগে রোশান একটা কথা বলে গেল, আমি আবার ফিরবো তোর জম হয়ে। পড়ে যাওয়ার সাথে সাথেই আমি চাপটে পড়লাম আয়ান ভাইয়ের বুকে। কান্না করতে লাগলাম। আয়ান ভাইয়া আমাকে দুহাত দিয়ে ওনার বুকের সাথে মিশিয়ে নিয়ে বললেন, এই তো আমি চলে এসেছি, কান্না করে না কলিজা। আমার কান্নার বেগ আরো বেড়ে গেল। আমি বললাম, রোশান আব্বু আম্মুকে। আয়ান ভাইয়া এবার আমার চুলে হাত বুলিয়ে বললেন, ও মামু মামুনির কোনো ক্ষতি করতে পারেনি, ওনারা এখন সেফে আছে। আমি এবার ভাইয়ের শার্ট খামচে ধরে বললাম, আর একটু দেরি করে এলে আমাকে তো। আয়ান ভাইয়া বললেন, ইস্যু তো সোজা নাকি যে আমার কলিজাকে কেউ ছিনিয়ে নিবে। আর তখন তোমার কণ্ঠ শুনেই আমি নাম্বারটা লোকেশন ট্র্যাক করে এখানে এসেছি। ভালোবাসি। আমি আয়ান ভাইকে আরো জোরসোর ভাবে ধরে বললাম।
আমিও ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আয়ান ভাইয়া এবার এসে বললেন, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে তুমি আমার হৃদয়, তুমি শুধুই তুমি। এভাবেই পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। সমাপ্ত।